হ্যালো স্বজন ভাই। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আহ, আমার নেটওয়ার্কের সমস্যা মনে হইতেছে নাকি আমার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, কখন স্টার্ট করবেন আজকে ক্লাস? এই তো আপনার হচ্ছে একটু আগে শুরু করলাম, আজকে এখন শুরু করে দিচ্ছি। ওকে। আচ্ছা, স্ক্রিনটা রেকর্ড করতেছি তো, রাসেল ভাই আসলে ওটা দরকার হচ্ছে আমরা আবার আপলোড করে দেবানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করে ফেলি। আজকে হচ্ছে আমরা মেইনলি দেখবো যে আমাদের যে পুরো ওয়ার্ডপ্রেস যে কোর্সটা, এই কোর্সের মধ্যে আমরা কি কি শিখবো, এটার মডেলগুলো আছে আজকে আমরা দেখবো। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্স মডিউল। তো এই কোর্সের মাধ্যমে আমরা কি কি শিখবো এটা আজকে আমরা এক পলক দেখে নিই, তারপর হচ্ছে আমরা মেন ক্লাসে যাচ্ছি। তো আপনাদের হচ্ছে প্রথমে ইন্ট্রোডিউসিং অফ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আর কি জানতে হবে ভালোভাবে। ওয়ার্ডপ্রেসটা কী কীভাবে কাজ করে এটা হচ্ছে সম্পর্কে জানতে হবে। তারপরে 2 নম্বর মডেল হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক। এখানে আমরা শিখবো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে ভালো মতো জানতে হবে। তারপরে পোস্ট কীভাবে কাজ করে, পেজ কীভাবে কাজ করে, এটা কীভাবে খুলতে হয়, এগুলো সম্পর্কে আইডিয়া দিতে হবে। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস, এগুলো কীভাবে কাজ করে। কাস্টমাইজিং বেসিক সেটিংস, পারমালিং সেট করা, তারপরে জেনারেল কিছু সেটিংস রয়েছে, এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। ওয়ার্ডপ্রেস থিম এবং থিম অ্যান্ড কাস্টমাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট, যে থিম কি, কীভাবে কাজ করে এবং সেটা কাস্টমাইজ করতে হয় কীভাবে, এই সম্পর্কে একটা আপনাদেরকে আইডিয়া দেবো। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, প্লাগইন কীভাবে কাজ করে এবং প্লাগইনের ফাংশনালিটি সম্পর্কে আপনাদেরকে ভালো একটা ধারণা নিতে হবে। মিডিয়া লাইব্রেরি অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট, এটা কীভাবে কাজ করে। তো 2 নম্বর মডিউলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের। আচ্ছা, তো এরপর আমরা শিখবো হচ্ছে 3 নম্বর মডেলে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। থিম এবং প্লাগইন সম্পর্কে ভালো মতো আইডিয়া নেওয়ার পরে আপনাদেরকে থিম কাস্টমাইজেশন শিখতে হবে খুব ভালোভাবে। প্রত্যেকটা থিমের কাস্টমাইজেশন কিন্তু আলাদা হয়, কারণ প্রত্যেকটা থিমের মধ্যে আপনার ফাংশনালিটি, সফটওয়্যার, প্রত্যেকটা জিনিসই আলাদা থাকে। এগুলো সম্পর্কে হচ্ছে আমি আপনাদের যতগুলো পারি হচ্ছে আপনাদের আমি থিম কাস্টমাইজ করে দেখাবো ক্লাসের মাধ্যমে। এখানে হচ্ছে থিম কি, কীভাবে কাজ করে এটা জানতে পারবেন। এক্সপ্লোর দ্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, কাস্টমাইজার সম্পর্কে আইডিয়া পাবেন। তারপর হচ্ছে আপনার পেজ বিল্ডার, ওয়ার্কিং উইথ পেজ বিল্ডার। এখানে এলিমেন্টার আছে, ডাব্লিউপি বেকারি আছে, গুটেনবার্গ আছে। এলিমেন্টার তো সব থেকে জনপ্রিয়, হচ্ছে এলিমেন্টার দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম কাজ হ্যান্ডেল করা হয়, এজন্য আমরা এলিমেন্টারের উপর বেশি ফোকাস দেবো। তারপর হচ্ছে ইউজিং উইজার্ড অ্যান্ড মেনুস, মেনু কীভাবে কাজ করে, উইজার্ড কীভাবে সেট করতে হয়, এ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কাস্টমাইজিং হেডার, ফুটার অ্যান্ড সাইড বার, হেডার ফুটার সম্পর্কে আগের দিন আমি বেসিক আপনাদের একটা দেখাইছিলাম, তো এটার মধ্যে আমরা আবার কভার করবো এটা। হেডার ফুটার অ্যান্ড সাইড বারটা কীভাবে কাজ করে এটা জানতে পারবেন। তারপর চাইল্ড থিমের কার্যকারিতা, চাইল্ড থিম কী জন্য ব্যবহার করতে হয় এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তারপর এটা হচ্ছে ইন্ট্রোডিউসিং টু থিম ডেভেলপমেন্ট, এই পোর্শনটা আমাদের হচ্ছে জাস্ট যদি আমরা এই কাস্টমাইজেশনের মধ্যে ডিপে হচ্ছে এটা। আপনি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে থিম ফরেস্ট থেকে যে ক্লায়েন্টের থিমগুলো দিবে, ওই থিমগুলো হচ্ছে আমাদের ইনস্টল করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়। বাট মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট, আমি নিজেও পাইছি, অনেক ক্লায়েন্ট এসে বলে যে তার হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো থিম নাই, তার জন্য থিম তৈরি করে দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা থিম তৈরি করে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এইচটিএমএল, সিএসএস এবং যেহেতু ওয়ার্ডপ্রেসটা পিএইচপিতে বানাইছে, তো পিএইচপি আপনাদের বেসিক। ওকে, তাহলে 3 নম্বর মডিউল গেল। 4 নম্বর হচ্ছে প্লাগইনস।
প্লাগইন কি, কীভাবে কাজ করে এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ইনস্টলিং অ্যান্ড ম্যানেজিং প্লাগইনস, ডেভেলপিং সিম্পল কাস্টম প্লাগইনস। এটা হচ্ছে অবশ্য আপনার এই যে আপনার 3 নম্বর মডিউলের লাস্টেরটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল কাস্টম ডেভেলপমেন্টের মধ্যে চলে যায়, একটু অ্যাডভান্স। আর 4 নম্বরটা হচ্ছে আপনার ডেভেলপিং সিম্পল কাস্টম প্লাগইনস। এটাও আর কি আপনার হচ্ছে কাস্টম প্লাগইন কীভাবে তৈরি করতে হয় এটা আপনাদের দেখাচ্ছে। অলরেডি আমাদের 60,000-এর বেশি হচ্ছে প্লাগইন সাপোর্টের জন্য, ওয়ার্ডপ্রেসে বুস্ট করার জন্য অলরেডি আপনার মানে খুব ভালো যেগুলো বলে আর কি, যে কাজের জিনিস এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে, এরকম প্লাগইনই প্রায় 60,000-এর বেশি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ফিচারের জন্য। এই জন্য এক্সট্রা করে হচ্ছে আপনার ডেভেলপিং শিখলে লস নাই, তবে এক্সট্রা করে আপনাদের মানে আপাতত শেখার দরকার নাই। আপনার হচ্ছে এই ডেভেলপিং, কারণ অলরেডি আপনার ওয়ার্ডপ্রেস বুস্টআপের জন্য 60,000-এর বেশি প্লাগইন রয়েছে, ওইগুলোতে আমাদের বেসিক কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা আস্তে আস্তে দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন। তারপর রিকমেন্ডেড প্লাগইনস ফর এসইও সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স, আচ্ছা এটা সম্পর্কে আপনার আইডিয়া পাবেন। 5 নম্বর মডিউলে আমাদের কী দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এখানে হচ্ছে ইনস্টলিং অ্যান্ড সেটিং আপ এ থিম, ডেমো ইম্পোর্ট অ্যান্ড কাস্টমাইজেশন। আছে এটা থিম কীভাবে ইনস্টল করতে হয়, সেটা কীভাবে সঠিকভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় এই সম্পর্কে আইডিয়া পাবেন। ডেমো ইম্পোর্ট করার পরে আপনার তো সকল দামি কন্টেন্ট যেগুলোর বলে, মানে থিম কোম্পানি নিজেরা আপনার একটা থিম তৈরি করার সময় ওরা ডেমোভাবে দিয়ে দেয় সব কিছু, প্রত্যেকটা আপনার ফন্ট, তারপর হচ্ছে আপনার ইমেজ, টেক্সট সব কিছু প্রোভাইড করে। ওইটা সঠিকভাবে ইম্পোর্ট কীভাবে দিতে হবে এবং ইম্পোর্ট করার পরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ কীভাবে করতে হবে এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তারপরে ক্রিয়েটিং এ বিজনেস ওয়েবসাইট, আচ্ছা এখানে বিজনেস ওয়েবসাইটটা দেখানো হয়েছে, বেশি বিজনেস ওয়েবসাইটের হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট। তো আমরা এই কোর্সের মধ্যে অনলি বিজনেস ওয়েবসাইট না, আমরা হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট আমরা মোটামুটি, আচ্ছা নিচে অবশ্য দেওয়া আছে ই কমার্স ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স ওয়েবসাইট দুইটা হচ্ছে ফোকাস করা হয়েছে। কারণ হচ্ছে আপনার বর্তমান যেহেতু অনলাইনের যুগ, সেজন্য আপনার আমাদের কাজের মধ্যে ম্যাক্সিমাম কাজ আসে হচ্ছে আপনার এই 2 ক্যাটাগরির মধ্যে বেশি আসে। হয় ক্লায়েন্টের কোনো একটা বিজনেস ওয়েবসাইট লাগবে, তা না হলে ওর কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ওর আন্ডারে সে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছে। তো এই দুইটার মধ্যে অলমোস্ট মানে অর্ধেক পরিমাণে কাজ চলে আসে। এর বাইরেও হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট রয়েছে, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল পোর্টফোলিও রয়েছে, এলএমএস রয়েছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা আস্তে আস্তে ওইগুলো সম্পর্কেও একটা ধারণা নেব। অ্যাডিং কাস্টম ফাংশনালিটি ইউজিং প্লাগইনস, একটা ওয়েবসাইটের ডেমো ইম্পোর্ট করার পরে আপনার দেখা যাচ্ছে 7টা বা 8টা প্লাগইন রয়েছে আপনার ওই ওয়েবসাইটটা পুরো পাওয়ার আপ করার জন্য, কিন্তু এর বাইরে আরও কিছু হচ্ছে আপনাদের এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য। আপনাদের বললামই তো যে 60,000-এর বেশি প্লাগইন অলরেডি অ্যাপ্রুভ রয়েছে, যেগুলো খুব ভালো কাজ করতেছে। তো আমরা এক্সট্রা ফিচার যখন অ্যাড করব তখন কোন প্লাগইনটা ইউজ করব, কোন প্লাগইনটা ইউজ করলে সবথেকে ভালো হয়, আমাদের এসইও অপটিমাইজেশনটা খুব ভালো থাকে, সাইটের স্পিড যেন লো না হয়, এই সম্পর্কে একটা আইডিয়া নেব। আর অপটিমাইজিং ওয়েবসাইট স্পিড অ্যান্ড পারফরমেন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখবেন যে আপনার ডেমো ইম্পোর্ট করার পরে আপনি সাইটটা লোড করতেছেন, খুব ফাস্ট লোড হচ্ছে। কাস্টমাইজেশন সেকশনে দেখবেন যে আপনার 1 পেজ, 2 পেজ, 5 পেজ করার পরে একটু একটু স্লো হচ্ছে, 10 পেজ করার পরে দেখবেন যে সাইটটার স্পিড যখন আপনি প্রথম ডেমো ইম্পোর্ট করছিলেন তখন যদি হয় হচ্ছে স্কোর 90, তো দেখবেন যে পরে ওটা 70 বা আরও নিচে অনেক কমে যাচ্ছে। তো ওইটা আমরা কীভাবে বাড়াতে হয় সেটা সম্পর্কে আমরা আইডিয়া নেব 5 নম্বর মডিউলে। তো 6 নম্বর মডিউলে হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড এসইও। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কীভাবে মেনটেন করতে হয়, এনশিওর সিকিউরিটি ঠিক আছে গেল। এটা হচ্ছে এসএসএল কীভাবে দিতে হয়, ব্যাকআপস এবং আপডেটস। সিকিউরিটির জন্য হচ্ছে এসএসএলটা খুবই ইম্পর্টেন্ট, আর সাইডের ব্যাকআপ রাখতে হবে, আর হচ্ছে আপডেট, প্রতিনিয়ত আপডেট করতে হবে, বিভিন্ন প্লাগইনস এবং থিম সব কিছু আপডেট রাখতে হবে। এসও সম্পর্কে একটা আইডিয়া পাবেন। অন পেজ এসইও, এসইও প্লাগইনের মধ্যে বেস্ট হচ্ছে আপনার ইয়োস্ট এসইও আর র্যাঙ্ক ম্যাথ, তো এই দুটো সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব। অপটিমাইজিং ইমেজ অ্যান্ড কন্টেন্ট ফর এসইও, এসইওর জন্য আমরা বেসিক একটা ধারণা এখান থেকে পাবো। কমন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, তারপর সেটিং অ্যাপ এসএসএল কীভাবে বসাতে হয় এটা দেখবেন আপনারা। অপটিমাইজিং ওয়ার্ডপ্রেস পারফরমেন্স, এখানে হচ্ছে আপনাদের ক্যাশ প্লাগইন কীভাবে সেট আপ করতে হয়, ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স মূলত এই সেকশনে সম্পূর্ণটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের পারফরমেন্স এবং এসইও কীভাবে কাজ করে সেই মডেলটা আপনারা জানতে পারবেন।
7 নম্বর হচ্ছে ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেনটেনেন্স। একটা ওয়েবসাইট কীভাবে মেনটেন করতে হয়, লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার ট্রান্সফার করতে হয়। দেখা যাচ্ছে আপনি একটা ক্লায়েন্টের কাজ দিল, ওই কাজটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি না করে আপনি লোকাল সার্ভারে কাজটা করতেছেন, লোকাল সার্ভারে আপনি কাজটা শেষ করছেন, এখন আপনার লোকাল সার্ভার থেকে ওইটা আপনি কীভাবে ক্লায়েন্টের সাইডে বা আপনার সাইডে লাইভ সার্ভারে ওটা ট্রান্সফার করবেন, এটা জানতে পারবেন। তারপরে ইউজিং হোস্টিং প্ল্যাটফর্ম, বিভিন্ন হোস্টিংয়ের ইন্টারফেস সম্পর্কে ইন্টারফেস দেখাবো আমি আপনাদের, যেগুলো দেখে আপনারা হোস্টিংয়ের প্রত্যেকটা হোস্টিংয়ের ইন্টারফেস হচ্ছে আলাদা হয়, তো আপনারা কেমন দেখতে হয় ইন্টারফেস সব কিছু আপনাদের দেখাবো আমি। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাকআপস অ্যান্ড আপডেটস। একটা ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ রাখতে হয় হোস্টিং থেকে, সেটা আপডেট কীভাবে করতে হয় জানতে পারবেন। ওয়েবসাইট মেনটেনেন্স যেন কিছু টিপস দেবো। আচ্ছা, এবার আসে 8 নম্বরে। 8 নম্বর হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স কাস্টমাইজেশন। আপনাদের উপরে বেসিক কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে অ্যাডভান্স কাস্টমাইজেশন শিখতে হবে। তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার সিএসএস অ্যান্ড বেসিক এইচটিএমএল ফর স্টাইলিং। অ্যাডভান্সের মধ্যে যাইতে গেলে আপনাদেরকে কাস্টম সিএসএস, তার মানে সিএসএসটা আপনাদের ভালোভাবে জানতে হবে। তারপরে বেসিক এইচটিএমএল বলছে, তো এইচটিএমএল আর সিএসএস দুইটাই হচ্ছে আপনারা মোটামুটি ভালোভাবে জানতে হবে। এখানে বেসিক বলার দরকার না, এটা মূলত এইচটিএমএল এর মধ্যে তো ট্যাগ রয়েছে অনেকগুলো, এগুলো আপনি জানতে পারলে হয়ে যাচ্ছে। আর সিএসএস দুইটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাবেন। ইন্ট্রোডিউসিং অফ পিএইচপি অ্যান্ড ওয়ার্ডপ্রেস হুকস, এটা অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশনের মধ্যে পড়ে, এটাও আপনারা জানতে পারবেন। কাস্টমাইজিং ফাংশন ডট পিএইচপি, এটা অ্যান্ড অ্যাডিং স্নিপিটস, ওকে, এটাও জানতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম পোস্ট টাইপস অ্যান্ড কাস্টম ফিল্ড ACF। তারপর আন্ডারস্ট্যান্ডিং দ্য টেমপ্লেট, এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন, ধারণা পাবেন। 9 নম্বর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে অ্যাডভান্স লার্ন থাকবে ফর অ্যাডভান্স লার্নার্স। ইন্ট্রোডিউসিং টু থিম ডেভেলপমেন্ট ফর স্কার্টস। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনারা একটা থিম প্রথম থেকে কীভাবে বানাতে হয় সেটা সম্পর্কে এটা আইডিয়া। তো আমরা 9 নম্বর মডিউলটা একটা কাজ করি, যেহেতু এটা হচ্ছে আপনারা কোডিংয়ের মাধ্যমে একটা থিম কীভাবে বানাবেন, এটা ফুল ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট ফুল অ্যাডভান্স, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা বেসিক ধারণা নেব, ঠিক আছে। ক্রিয়েটিং এ কাস্টম প্লাগইনস, তারপর থিম, তারপর হচ্ছে এপিআই কীভাবে কাজ করে, কাস্টমাইজিং অল কমার্স বিল্ডিং অ্যান্ড এটা। আচ্ছা, মাল্টি সাইট ওয়ার্ডপ্রেস নেটওয়ার্ক গেল। এই 9 নম্বর মডিউলটা আমরা আপাতত স্কিপ করবো, এটা সম্পর্কে আমরা আইডিয়া নেবো, কিন্তু এটা আপাতত আমরা স্কিপ করব। দেন হচ্ছে আপনাদের প্রথম থেকে যা শিখালাম সব কিছুর উপরে হচ্ছে আপনাদের ফাইনাল কিছু প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টগুলো আপনাদের দেওয়া হবে। উপরে সব কিছু শেখার পরে একটা ফাইনাল প্রজেক্ট থাকবে কিছু, ওকে। এর মধ্যে থাকবে হচ্ছে আচ্ছা আপনারা পুরো ফাংশনাল ওয়েবসাইট বানাবেন, যেমন বিজনেস ক্যাটাগরির মধ্যে একটা বানাবেন, ই কমার্সের মধ্যে বানাবেন, সবগুলো আমরা দেখাই দেবো। তো আপনাদেরকে কাস্টমভাবে বানাতে হবে। আচ্ছা, 11 নম্বরে আমরা যদি দেখি তাহলে ফ্রিল্যান্সিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার। আপনারা এতদিন যা শিখলেন বা আপনাদের এতদিন যা আমি শেখাবো, এই জ্ঞানটা আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইমপ্লিমেন্ট করবেন এবং ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার, ওকে, কীভাবে আপনারা ক্লায়েন্ট এবং প্রজেক্ট। আচ্ছা, হাউ টু ফাইন্ড ক্লায়েন্টস অ্যান্ড প্রজেক্ট। ফাইবারে কীভাবে ক্লায়েন্ট, মানে প্রথমে তো আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ফাইবারে, কীভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হয়, এটা হচ্ছে আমি দেখাই দেবো। তারপর ডাইরেক্ট ক্লায়েন্ট কীভাবে ফাইন্ড করতে হয় আউটসাইডে, এটারও প্রসেস দেখাই দেবো। ফাইবারে কীভাবে প্রজেক্ট নিতে হয়, কীভাবে ডেলিভারি করতে হয়, যে কাজটা আমি করলাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কীভাবে বুঝে নিতে হয়, এটা সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। তারপরে হচ্ছে আপনারা যে কাজ শিখলেন এই কাজের তো আপনাদের একটা পোর্টফোলিও লাগবে, সো আপনারা কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেবো আমি। তারপরে প্রাইসিং, আপনাদের যে কাজটা ওই কাজের সঠিক দাম নির্ধারণ কীভাবে করবেন এবং ওই দামটা আপনারা ওয়ার্ডপ্রেস সার্ভিস হিসেবে মার্কেটপ্লেসে বা বাইরে, মার্কেটপ্লেসে অথবা মার্কেটপ্লেসের বাইরে কীভাবে সেল করবেন সেটা সম্পর্কে আইডিয়া পাবেন। দেন ম্যানেজিং ক্লায়েন্টস কমিউনিকেশন অ্যান্ড রিভিশন। আচ্ছা, ক্লায়েন্টের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কাজ নিতে হয় সেটা সম্পর্কে জানতে পারবেন। একটা কাজ নেওয়ার পরে ক্লায়েন্টের দেখা যাচ্ছে আপনার 5টা রিকোয়ারমেন্ট দিছে, তো রিকোয়ারমেন্টের পরেও ক্লায়েন্ট এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, তো ওইটা হচ্ছে ইনভিজিবল রিকোয়ারমেন্ট, অনেক সময় ক্লায়েন্ট শো করে না। তো ওইটা দেখা যাচ্ছে কি আপনি ডেলিভারি করলেন কাজটা করে, পরবর্তীতে ক্লায়েন্ট দেখা যাচ্ছে রিভিশনের মাধ্যমে ওই রিকোয়ারমেন্টগুলো পুট করে দিল, তো ওইগুলো কীভাবে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন সে সম্পর্কে একটা আইডিয়া পাবেন এখানে।
স্কেলিং ইওর ওয়ার্ডপ্রেস বিজনেস। আচ্ছা, তো মার্কেট প্লেসে যদি আপনাদের প্রোফাইলটা ভালো পারফরমেন্স করে, তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের ওই বিজনেসটা কীভাবে আরও বাড়াতে হবে সে সম্পর্কে এখানে আমরা কথা বলবো। তাহলে টোটাল মোট 11টা মডিউলে আমরা 9 নম্বরটা আপাতত স্কিপ করে টোটাল টোটাল দেখা যাচ্ছে আমাদের 10টা মডিউল মতো হচ্ছে। আমরা এই 10টা মডিউলে মোটামুটি আপনাদের একটা ওয়ার্ডপ্রেস জার্নি, পুরো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু জানতে পারবেন এবং আপনাদের মার্কেট প্লেসে ভালো মতো কাজ করার মতো আপনারা আশা করি অভিজ্ঞতা হয়ে যাবেন। তো এখন যে মডিউলটা আমি প্রথম থেকে বললাম, এখানে সবাই তো বুঝতে পারছেন তাই না? আপনারা একটা আপডেট দেন তাহলে সবাই। ভাই বুঝতে পারছি। ওকে, মুক্তার ভাই গেল। রাসেল ভাই কি অবস্থা? চালুকা আমি কাজ করতেলাম এতক্ষণ ধরে, আপনি নক দিলেন তারপর ঢুকলাম। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, রেকর্ড করতেছিল বললেন ভাই ক্লাসের টাইমে, তখন আমার এক্সট্রা দেখা যাচ্ছে ওইগুলো আমাদের নেট ইসে যাবে তো, ইউটিউবে যাবে তো ভাই, ক্লাসের মধ্যে একটু মেনটেন করেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এতক্ষণ যা বললাম সব কিছু বুঝতে পারছেন তো? এখন কি ক্লাস চলছে নাকি? হ্যাঁ জি জি, একটা ক্লাস চলতেছে। সামাদ ভাই বলেন কি অবস্থা? এই তো ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে গেল। এখন তাহলে আজকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা মোটামুটি সবাই একটা আইডিয়া আছে আমাদের আগের থেকে, তারপরেও ইন্ট্রোডিউসিং আচ্ছা ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনারা জানেন তো যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করি ক্লায়েন্টের। ওকে, সিএমএস ভার্সেস ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু আবার দুইটা ক্যাটাগরি রয়েছে, এটা কি আপনারা জানেন? একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। এখন wordpress.com আমরা যদি এখানে যাই, wordpress.com এর মধ্যেও আপনার সেম ফিচার্স, এর মধ্যেও আপনার প্লাগইন সেম, থিম সেম, সব কিছু সেম, বা ওই wordpress.org এর থেকে। তো নর্মালি আমরা ক্লায়েন্টের যে কাজগুলো করব ডোমেন এবং হোস্টিংয়ে সব কিছু হবে wordpress.org এর উপর ভিত্তি করে, ঠিক আছে? আর wordpress.comটা কি? এটা হচ্ছে একটা সেলফ হোস্টেড ওয়েবসাইট, তার মানে এখানে কিছু প্ল্যান রয়েছে। আমরা যদি এর প্রাইসিং অ্যান্ড প্ল্যানের মধ্যে যাই তাহলে বুঝতে পারবো আরও বিষয়টা আপনাদের। ওকে, আমরা প্রাইসিং অ্যান্ড প্ল্যানটাকে দেখে আসি। যদি আপনি পার্সোনাল প্ল্যান নেন তাহলে এর একটা বাজেট আছে, যদি আপনি প্রিমিয়াম নেন তাহলে এর একটা, এখানে আপনি 13 জিবি জায়গা পাবেন, এখানে পাবেন 6 জিবি। তারপর বিজনেসে আছে আপনার 50 জিবি, এখানে কাস্টমাইজ করার অপশান রয়েছে, ই কমার্স, আর এটা হচ্ছে এন্টারপ্রাইজ। wordpress.com এর মধ্যে মনে করেন যে বাজেটটা হয়েছে, বাজেটটা নেটের জন্য একটু লেট হয়ে গেল। বাজেটটা হচ্ছে আপনার এই যে $4, $8, এটা 25, 45, আর এটা হচ্ছে আপনার ওদের সঙ্গে কথা বলে আপনার কাস্টমভাবে একটা ফুল ওয়েবসাইট তৈরি করতে হয়, সেটা এদের সঙ্গে কথা বলতে হবে। এখন wordpress.com এটা হচ্ছে আপনার সেলফ হোস্টেড, তার মানে আপনার এক্সট্রা করে ডোমেন কেনা লাগতেছে না, অন্য জায়গা থেকে এক্সট্রা আপনার হোস্টিংও কেনা লাগতেছে না। আপনি wordpress.com এ একটা অ্যাকাউন্ট খুলবেন, এখান থেকে যে কোনো একটা প্ল্যান আপনি চুজ করবেন, তাহলে আপনার হোস্টিং হয়ে গেল, ডোমেনও এখান থেকে কিনতে পারবেন, তার মানে একই জায়গায় আপনার সব কিছু চলে আসলো, ঠিক আছে? ওরা হচ্ছে আপনার অফিসিয়ালি ডোমেনটা আপনার এই wordpress.com হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করে দিবে, দিলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা চলবে। এখানে আপনারা যদি প্ল্যান দেখেন তাহলে দেখবেন যে পার্সোনাল প্ল্যানের মধ্যে আপনি 6 জিবি জায়গা পাচ্ছেন, আনলিমিটেড পেজেস, পোস্ট, ইউজার্স অ্যান্ড ভিজিটর্স, সব ঠিক আছে। ফ্রি ডোমেন ফর 1 বছর, মানে 1 বছরের যদি আপনি প্ল্যান নেন তাহলে একটা ফ্রি ডোমেন পাবেন। আর হচ্ছে অ্যাডস ফ্রি ব্রাউজিং এক্সপিরিয়েন্স ফর ইউর ভিজিটার্স, সাপোর্ট, সব ঠিক আছে। আচ্ছা, তো ফ্রি ভার্সনটাই দেখেন এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেমন হচ্ছে আপনি ফ্রি ভার্সনটা যদি নেন, পার্সোনালটা স্যার এটা ফ্রি না, তো এটাও প্রায় $4 করে পার মান্থ, তার মানে হচ্ছে আপনার অলমোস্টলি $48 আছে অ্যানুয়াল, মানে বাৎসরিক হচ্ছে $48। এইটা যদি আপনি নেন তাহলে হচ্ছে আপনি এর মধ্যে কিছু সীমিত আকারে প্লাগইন থাকে এবং থিম থাকে, এর বাইরে আপনি আর কিছু করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি একটা ফিচার চাচ্ছেন, ওই ফিচারের জন্য আপনার একটা প্লাগইন লাগবে। সাপোজ আমরা আগের দিন যে তৈরি করছিলাম
এই যে হেডার ফুটার এটার জন্য আমরা একটা প্লাগইন এনেছিলাম, কিন্তু সেই প্লাগইনটা হচ্ছে আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর। এই প্লাগইনটা আপনি wordpress.com-এ এই পার্সোনাল প্ল্যানে করতে পারবেন না, কারণ এখানে আপনি এক্সট্রা কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার ফিচারটা পাবেন না। তার জন্য আপনাকে অ্যাটলিস্ট প্রিমিয়াম প্ল্যানে সুইচ করতে হবে, তাহলে আপনি অল প্রিমিয়াম থিমস পাবেন এর মধ্যে। তারপর হচ্ছে আপনার এখানে কাস্টমাইজ করার অপশান পাবেন এবং সব কিছু এখানেই পেয়ে যাবেন। আমাদের যে মূলত কাজ আমরা মার্কেট প্লেসে করি, এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম কাজই সব wordpress.org-এর মধ্যেই করি। তার মানে ক্লায়েন্ট হচ্ছে যে কোনো একটা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কেনে, তারপর ডোমেন কেনে, দেন আমাদেরকে কাজটাকে দেয়। ওকে, তারপরও আপনারা কিছু ক্লায়েন্ট পাবেন, কিছু বলতে ভালো পরিমাণে ক্লায়েন্ট পাবেন, যে ক্লায়েন্ট দেখবেন যে wordpress.com-এ হচ্ছে আপনার wordpress.com-এর অ্যাক্সেস দিচ্ছে আপনাকে। আচ্ছা, তো এটা আমরা পরে কাজের মাধ্যমে এটা আমরা শিখতে পারবো। আর অর্গটা তো ম্যাক্সিমাম কাজ আমরা wordpress.org-এর মধ্যেই করবো। সো টাইপ অফ ওয়েবসাইট ইউ ক্যান বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি পুরো সব কিছু বিল্ড করতে পারবেন। এমন কোনো ওয়েবসাইট নাই যেটা অনলাইনে এক্সিস্ট করে সেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে পারবেন না, এমন কোনো ওয়েবসাইট নাই। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি সব ধরনের ওয়েবসাইটে বিল্ড করতে পারবেন। তারপরে সেটিং আপ এ লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, তো আপনাদের লার্নিং পারপাসে কীভাবে জ্যাম্পের মধ্যে কীভাবে আপনাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হয়, সব কিছু দেখাই দেবে এই সেকশনে। তারপর হচ্ছে আপনার লোকাল বাই ফ্লাইওয়েল আছে গেল, এগুলো আপনার হচ্ছে ওই জ্যাম্প ম্যাম্প এই সবগুলো হচ্ছে লোকাল সার্ভার। আচ্ছা, ম্যানুয়ালি কীভাবে কাজ করতে হয়, তাহলে একটা কাজ করি আমরা। ইনস্টলিং ওয়ার্ডপ্রেস আর আছে ওয়ার্ডপ্রেসের বেসিক। আচ্ছা, বেসিকের মধ্যে আছে কি আন্ডারস্ট্যান্ডিং ড্যাশবোর্ড। এটা একদম বেসিক, তো আপনারা আগে থেকে যেহেতু অলরেডি সব কিছু পারেন, তো ড্যাশবোর্ড সম্পর্কে তো সবাই জানেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সামাদ ভাই, হ্যাঁ ভাই বলেন। মানে একদম পুরোপুরি বেসিক শেখাচ্ছি, তো বুঝতে পারছেন? তো আমি একদম শুরু থেকে যাচ্ছি, এই জন্য আপনাদের অনেক কিছু বেসিক বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ ভালো হবে। যেহেতু রেকর্ড করতেছি এই জন্য আপনার অনলাইনে যাবে, এই জন্য প্রথম থেকে আমি আবার সব কিছু রেকর্ড করতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনার পোস্ট আছে, পোস্টের মধ্যে আপনার কীভাবে পোস্ট করতে হয়। এখানে আপনার অল পোস্টের মধ্যে গেলে আপনার এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকে হ্যালো ওয়ার্ল্ড, আপনার নতুন পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি খুলতে পারবেন, মিডিয়ার মধ্যে আপনাদের যে ইমেজ লাইব্রেরি সব কিছু দিতে পারবেন। আপনাদের ওয়েবসাইটে যত ছবি রয়েছে সকল ছবি হচ্ছে আপনারা মিডিয়া সেকশনের লাইব্রেরির মধ্যে আপনারা আপলোড করবেন, যত ছবি রয়েছে। তারপরে ওয়েবসাইটের পেজ খুলতে গেলে আমাদের এই পেজের মধ্যে যাইতে হয়। এখান থেকে অল পেজে গেলে এই দুইটা পেজ বাই ডিফল্ট থাকে, একটা পেজ আমরা তৈরি করছি। এখান থেকে সকল পেজ খুলতে হয়। তারপরে পোস্ট করলে যে কমেন্টগুলো আসে ওই কমেন্টগুলো এখানে মূলত যায় কমেন্ট সেকশনের মধ্যে। তারপরে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস রয়েছে, থিমসের মধ্যে থেকে আমাদের থিম ইনস্টল করতে হয়। অ্যাড নিউতে যে এখানে প্রচুর পরিমাণ থিম রয়েছে, আনলিমিটেড থিম। এর মধ্যে পছন্দ না হলে আপনারা কাস্টমভাবে আপলোড থিম থেকে আপনারা থিম আপলোড করে কাজ করতে পারবেন। আচ্ছা, প্লাগইনের ক্ষেত্রেও সেম। এখান থেকে ইনস্টল প্লাগইনের মধ্যে গেলে অ্যাড নিউ প্লাগইনস, এর মধ্যে হচ্ছে আপনারা আনলিমিটেড প্লাগইনস রয়েছে আপনাদের পাওয়ার আপ করার জন্য। এর বাইরে আপনাদের কোনো প্লাগইনস প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে এখান থেকে আপলোড করতে পারেন। ওকে, ইউজারের মধ্যে হচ্ছে আমরা যদি অল ইউজার্সের মধ্যে যাই, এখানে কিছু পয়েন্ট আছে, যেমন বর্তমানে হচ্ছে আমি একা অ্যাডমিন রয়েছি। অ্যাডমিনের মধ্যে আমি যদি এডিটরের মধ্যে যাই তাহলে দেখতে পারবেন যে এই অ্যাডমিনের নাম হচ্ছে অ্যাডমিন, আর এটার ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে একটা, আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আর একজনকে দিবেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড ইউজারের মধ্যে যে সাপোজ আমি এখানে যদি বলি তার ধরেন একটা নাম দিয়ে দিলাম, এখানে তার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই ইমেলটা ভ্যালিড দিবেন, তাহলে কিন্তু এখানে ইস্যু তৈরি হবে। আচ্ছা, তো ফার্স্ট নেমের জায়গায় আমি একটা নাম দিয়ে দিচ্ছি, লাস্ট নেমের জায়গায়ও আমি একটা নাম দিয়ে দিই। ওয়েবসাইটটা দরকার নাই, এখান থেকে হচ্ছে আপনার সাইট ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাক। পাসওয়ার্ডেরটা আমরা আপাতত একটা সহজ পাসওয়ার্ডে দিই এখানে। আচ্ছা, উইক সমস্যা নাই, এটা আপনি এটা কনফার্ম ইউজ
অফ উইক পাসওয়ার্ড দেবেন, জাস্ট হয়ে গেল। আর সেন্ড ইউজার নোটিফিকেশন, আপনি এই ইউজার তৈরি করতেছেন তো এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এই ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন যাবে যে আপনার এই ইমেলের আন্ডারে একটা ইউজার খোলা হয়েছে। আর এটা টিকমার্ক উঠাই দিলে এই ইমেলে কোনো নোটিফিকেশন যাবে না। ওকে, রোলটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে কাজ আপনাদের পুরো ফাংশন অন করার জন্য আপনারা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন রোল খুলবেন, অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে আপনারা পুরো ফাংশনটা পেয়ে যাবেন। আর দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে আপনি দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার একজন লোক হচ্ছে আপনার পোস্টগুলো হ্যান্ডেল করুক, সে আপনার যত পোস্ট রয়েছে সকল পোস্ট সে হ্যান্ডেল করবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওরে এখান থেকে এডিটর রোল দিতে পারেন। তারপরে এখান থেকে অথর আছে, অথর দিলে হচ্ছে ওই সেম পজিশনে যায়। শপ ম্যানেজারটা মূলত হচ্ছে আপনার ভেন্ডর, শপ ম্যানেজার, কাস্টমার, তিনটাই ই কমার্স ফাংশনালিটি। সাবস্ক্রাইবার হচ্ছে আপনার অ্যাজ এ ইউজার হিসেবে। আচ্ছা, তো অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আমরা একটা অ্যাড ইউজার দিলাম। ওকে, তাহলে কি হলো, আমরা নিজস্ব যে অ্যাডমিন অ্যাক্সেস রয়েছে সেটাতে তো আমরা লগ ইন করতে পারলামই, সাথে হচ্ছে আমরা আর একটা নতুন ইউজার খুলে ফেলছি। এই ইউজারটাও এখন আমার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তাহলে ইউজারটা তো বুঝতে পারছেন। এখন চলে যায় টুলসের মধ্যে। টুলসের মধ্যে কিছু বেসিক থাকে, অ্যাভেলেবেল টুলস, এখানে আপনারা যে কাজগুলো করবেন। ওকে, আচ্ছা, তো এখানে টুলসের মধ্যে সাইটের হেলথ সম্পর্কে জানতে পারবেন, বর্তমান সাইটের হেলথ কী রয়েছে, তারপরে সিকিউরিটি, এখানে কিছু বেসিক ইনফো থাকে যেটা সাইটের সকল কিছু ওরা ডিটেলসগুলো বের করে দেয়। তার মধ্যে ইনফরমেশন, বর্তমান সাইটের হেলথ আমার গুডই আছে। ইনফরমেশনে গেলে সাইটের বর্তমানে কিছু বেসিক ইনফরমেশন এটা শো করে দেবে যে আমাদের কোন ভার্সনে আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ কি, সাইটের ইউআরএল, সাইটের মধ্যে এইচটিটিপিএস আছে কি না, এটা হচ্ছে এসএসএল, যেটা এইচটিটিপিএস এসএসএলটা থাকলে এটা ইয়েস থাকবে, না থাকলে নো। আচ্ছা, তো এটা মাল্টি সাইট না, তারপরে আরও কিছু বেসিক। মূলত একটা ওয়েবসাইট সেট আপ করার পরে যত ডাটা আপনি ইম্পোর্ট করেন না কেন সব কিছুর একটা বেসিক এর এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে সেটিংসের মধ্যে রয়েছে জেনারেল সেটিংস, তার মধ্যে সাইট টাইটেল, এটা হচ্ছে আপনার উপরে ওয়েবসাইটের নাম। যেমন আমার এখানে টোকেন পার্কস রয়েছে, আমি যদি এখানে বলি যে আইটি ইনস্টিটিউট দিলাম, অথবা আমরা এখানে একটা কাজ করি, এটা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠান যেটা আমি খুব শীঘ্র লঞ্চ করব, তো এখানে দিয়ে দিলাম কোরেসপেল আইটি। এখন নিচের থেকে আপনারা সাইটের আইকন দিতে পারবেন, সাইটের আইকন। তারপর হচ্ছে এখানে আরও কিছু অপশন রয়েছে বেসিক, ফুল বেসিক, এখানে মেম্বারশিপ রয়েছে, নিউ ইউজার রোল। আচ্ছা, নতুন যারা আপনার সাইন আপ করবে, যেমন ই কমার্স থাকলে ই কমার্সে যারা সাইন আপ করে তারা প্রথমে কী রোল পাবে, তারা পাবে সাবস্ক্রাইবার রোল। ওকে, সাইট ল্যাঙ্গুয়েজ, টাইম জোন দিতে পারবেন, তারপরে ডেট, টাইম, ফরম্যাট অ্যান্ড উইক। আচ্ছা, তো আমরা এখান থেকে কোরেসপেল আইটি দিয়ে এখানে সেভ করে দিলাম। দেখেন বর্তমানে সাইটের হচ্ছে টাইটেল দেওয়া কি, টোকেন পার্কস, তো এটা আমি সেভ করে দিলাম, দেন রিফ্রেশ করলাম, দেখেন কোরেসপেল আইটি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখবেন যে নামের পাশে হচ্ছে একটা, এটা হচ্ছে সাইড আইকন বলে এটাকে, তো আপনারা যে কোনো একটা সাইড আইকন এখান থেকে আপাতত টেস্ট করার জন্য দিতে পারি। এইটা দিলেও হচ্ছে আপনাদের ওই সাইটটা ই হয়ে যাবে, মানে ছোটো করে নেবে ও। আচ্ছা, এটা যদি আমরা অ্যাপ্লাই করলাম তাহলে সাইট টাইটেল দেওয়া হয়ে গেল, সেভ চেঞ্জেস। এটা দেখতেও ভালো লাগছে, খারাপ না, তাই না? এটা স্কোয়ার শেপে দিলে আরও ভালো হয় বেশি। ক্লায়েন্ট দিয়ে দেবে সব কিছু, আপনার যতটা লাগবে সব কিছু ক্লায়েন্টই প্রোভাইড করবে। আচ্ছা, এখানে রয়েছে রাইটিংয়ের মধ্যে কিছু বেসিক রয়েছে। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এটা আপনারা একটা পোস্ট তৈরি করতেছেন, ডিফল্টভাবে আনক্যাটাগরাইজ থাকবে। তারপর পোস্ট ফরম্যাট থাকবে স্ট্যান্ডার্ড। ওকে, মেল সার্ভিস, এখানে সব বেসিক দেওয়া এগুলা। আচ্ছা, ডিফল্ট মেল ক্যাটাগরি, আনক্যাটাগরাইজ। আচ্ছা, এখানে তেমন আপনাদের কিছু পরিবর্তন করার দরকার নাই, সব কিছু ঠিকই আছে। রিডিং মোডে আপনাদের কিছু কাজ আছে, যেমন বাই ডিফল্ট এখানে ইওর লেটেস্ট পোস্ট থাকে। তারপরে আপনাদের পেজ তৈরি করার পরে এখান থেকে স্ট্যাটিক্স পেজ দিয়ে আপনাদের হোম পেজটা চুজ করে দিতে হয়, দিলে সেটা হচ্ছে আপনারা এই উপরে দেখতে পারবেন। এগুলো আমরা ক্লাসের মধ্যে আরও জানতে পারবো। ওকে, তাহলে আচ্ছা, আর এখানে যা রয়েছে সব বেসিক থাকবে। তাহলে গেল আমাদের ওয়ার্ডপ্রেসের ফুল ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া পেলেন, পোস্ট পেজ সম্পর্কে পাইলেন, ক্যাটাগরি কমপ্লিট, কাস্টমাইজিং, বেসিক সেটিং।
আচ্ছা, এটা হচ্ছে পারমালিঙ্কস অ্যান্ড জেনারেল সেটিংস। পারমালিঙ্ক সম্পর্কে এখানে হচ্ছে আপনার পারমালিঙ্কসের মধ্যে যাবেন, দেন আপনারা সবসময় হচ্ছে পারমালিঙ্কস স্ট্রাকচারটা দিবেন পোস্ট নেম। এটা অলওয়েজ পোস্ট নেমে দেবেন, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি একটা পারমালিঙ্কস পোস্ট নেম। আচ্ছা, তো এখন দেখি আমরা পরবর্তী কি দেখতে পারি। ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড কাস্টমাইজেশন। ওকে, ওয়ার্ডপ্রেস প্লাগইন, হোয়াট দে আর, হাউ টু ইউজ। ওকে, আচ্ছা, তাহলে এই এই পর্যন্ত আমাদের মোটামুটি সবারই একটা আইডিয়া আগে থেকে ছিল, তারপরে আমি জাস্ট রিপিট করলাম। এখন 3 নম্বর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড কাস্টমাইজিং। তো আমরা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে ডিরেক্টলি চলে যাবো। এখন থিমের মধ্যে আমরা চলে যাই। আচ্ছা, তো আগের দিন হচ্ছে আমরা এখানে একটা হেডার তৈরি করছিলাম, এটা আপনারা সবাই দেখছেন। তারপরে সেন্টারে জাস্ট আমরা একটা হ্যালো ওয়ার্ড লিখছি অ্যান্ড দেন একটা বেসিক ফুটার্স। তো এটা সম্পর্কে তো আপনারা আগের দিন ভালো মতো জানতে পারছেন, তাই না ভাই? এইগুলোকে সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না না। আচ্ছা, সামাদ ভাই। না, আমার শুধু এলিমেন্টারটা একটু ইউজ করলে হয়ে যাবে, এগুলো বুঝতে পারছি কেমন কি কিছু। হ্যাঁ, ওইগুলো বেসিক, তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেন, ওগুলো শিখে ফেলবেন, সমস্যা নেই। আর ভাই ওইগুলো আপনি দেখে নেন, ওইগুলো প্রথম যেগুলো আমি করেছিলাম ওটা হেডার ফুটার, ওইগুলো হচ্ছে বেসিক জিনিস। তো আস্তে আস্তে আমরা সামনে ওইগুলো আবার রিপিট করবো, সমস্যা না, তখন দেখতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা কি শিখবো? আজকে শিখবো হচ্ছে আমরা এখানে যে আগের দিন যে পেজগুলো তৈরি করছিলাম, এখানে দেখেন যে হোম পেজটা বাদে বাকি আর কোনো পেজে কাজ করতেছে না, কারণ এই পেজগুলো তো আমরা তৈরি করা না, ঠিক আছে? এখানে জাস্ট হোম পেজটা আমরা তৈরি করছি, তার মধ্যে জাস্ট হ্যালো ওয়ার্ডটা দিয়ে রাখছি। তো আমরা হোম পেজে আজকে অনেকগুলো কন্টেন্ট দেবো, তারপরে হচ্ছে বাকি পেজগুলো তৈরি করব এবং পেজের মধ্যে আমরা অল্প অল্প কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা হোম পেজ দিয়ে শুরু করি। হোম পেজের মধ্যে হচ্ছে আমরা প্রথমে এটা এডিট করে ফেলি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হোম পেজের কন্টেন্ট এরিয়া। এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ডটা এটা আমরা কেটে দিই। এখানে কেটে দিয়ে আমরা হচ্ছে নামটা জাস্ট এখানে চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে ওই আগে নামটা থাক, জাস্ট নামটা চেঞ্জ করে দিই, বাস। ওকে, তো আমরা ব্যানার সেকশনটা হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা আরও ভালোভাবে কীভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কে সামনে জানতে পারবো। আপাতত আমরা বেসিক যে ব্যানারটা তৈরি করছিলাম এটা রেখে দিই। তো এখানে আমরা পরবর্তী কিছু সেকশন তৈরি করি। পরবর্তী সেকশন নিতে গেলে হচ্ছে আপনাদের অ্যাড নিউ কন্টেইনার নিতে হবে প্রথমে। এখানে আপনার ফ্লেক্স বক্স নিতে পারেন, গ্রিড নিতে পারেন। তো এসও ফ্রেন্ডলির মধ্যে ফ্লেক্স বক্স সব থেকে বেশি চলে। ফ্লেক্স বক্সের মধ্যে আপনারা সিঙ্গেল কলাম আছে, মাল্টি কলাম আছে, এখানে অনেকগুলো আছে। আমরা এখান থেকে 2 কলামের একটা সেকশন কন্টেইনার নিয়ে নিলাম, যেটা দেখেন বাই ডিফল্ট এর উপরে সবসময় দেখবেন যে মার্জিন প্যাডিং অলওয়েজ থাকে। যখনই আপনারা কন্টেনার নেবেন দেখবেন যে এখান থেকে 5 পিক্সেল, অ্যারাউন্ড 5-10 পিক্সেল নিচেও দেখেন এটা বাই ডিফল্ট আপনার ওই কন্টেনারের মধ্যে দেওয়া থাকে। তো আপনারা বেসিক যে মার্জিন প্যাডিং রয়েছে এটা অলওয়েজ 0 করে দেবেন। নেওয়ার পরে কোনো জায়গায় ক্লিক করলাম না, জাস্ট নেওয়ার পরে আপনার প্রথম কাজ অ্যাডভান্স থেকে সব দুইটা 0 করে দেওয়া। তাহলে কি হলো, আমাদের কন্টেনারের দেখেন যে মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে। সেম কাজটা হচ্ছে আপনারা এই ভিতরে যে কন্টেনার রয়েছে এর মধ্যেও করবেন। এই দেখেন বেসিক কিছু মার্জিন প্যাডিং থাকে, যেটা হচ্ছে আপনার এখন কোনো সমস্যা করতেছে না, কিন্তু আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন দেখবেন যে এই 1-2 পিক্সেল যে মার্জিনটা পড়েছে এটার কারণে আপনার সাইটে অনেক বড় একটা সমস্যা চলে আসছে। এটা আপনি এখন বুঝতে পারবেন না। তো আমরা বেস্ট যে প্র্যাকটিসটা ওইটাই আমরা করব। দুইটা কন্টেনারের মধ্যেই আমরা সব কিছু 0 করে দেবো। মার্জিন দেখেন এর মধ্যে আর কোনো মার্জিন প্যাডিং নাই ডিফল্ট। এটার ক্ষেত্রেও আপনারা কপি করতে পারেন। আচ্ছা, আপনাদের এই কন্টেনার কপি করা শেখাচ্ছি আমি। যেমন আমি এটার মধ্যে কী করলাম, মার্জিন 0 করলাম, প্যাডিং 0 করলাম। তো সেম কাজটা আপনারা এখানেও করতে পারেন, এখানে যে 0-0, কিন্তু আমি এটাও এখান থেকে 0-0 হবে। আবার আপনার দেখা যাচ্ছে এখানে যেহেতু আমি করে ফেলছি, এটার কন্টেনারের উপর রাইট ক্লিক করে এটা কপি করবেন। কপি করে তাহলে এর সকল কিছু কপি হয়ে গেল।
তারপরে এই কন্টেনারে যে রাইট ক্লিক করবেন, এটা জাস্ট পেস্ট স্টাইল করে দেবেন, তাহলে এটার যে মার্জিন প্যাডিং যেটা করছি সেটা এটার মধ্যেও অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো আপনারা ম্যানুয়ালও করতে পারেন প্রত্যেকটা কন্টেনারের মধ্যে, যে অ্যাডভান্সের মধ্যে, আবার কপি পেস্ট করেও করতে পারেন। তাহলে আমরা কি করলাম, আমাদের যে নতুন কন্টেনারটা নিয়েছি সেটার হচ্ছে পুরো সব কিছু, এটা হচ্ছে মেন কন্টেনার, সেটারও মার্জিং প্যাডিং 0, আবার ভিতরে 2টা কন্টেনার তারও মার্জিং প্যাডিং 0 করে দিছি। আচ্ছা, তো এখন আমাদের মেন কন্টেনারের লেআউটের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পারবেন আপনার কন্টেনার উইথ হচ্ছে অলওয়েজ বক্স উইথ হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে কাজগুলো হয় সবগুলো বক্স উইথের মধ্যেও হয়। তারপরে যদি আপনারা কিছু রেয়ার কেস পেয়ে যান ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে ওরা বলবে যে আমার ফুল উইথে করে দাও। তো আমরা আগে বক্স উইথটা দেখি, তারপরে ফুল উইথটা সম্পর্কে আমরা একসঙ্গে ধারণা পাবো। এখন একটা কাজ করি, আমরা ডান পাশে একটা ইমেজ বক্স নিতে পারি। ডান পাশে ইমেজ নেওয়ার আগে আমরা এটার হচ্ছে উইথটা ডিফাইন করতে পারি। ওকে, যেমন এটার হচ্ছে আমাদের উইথ কত থাকবে, ঠিক আছে, মিনিমাম হাইট। উইথ তো হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকে 1140 হচ্ছে আপনার বক্স উইথ, এটা থাকে। তাহলে হাইট আমরা এখান থেকে আপাতত 350 রাখি, 350 হচ্ছে 350 রাখলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডান পাশে একটা ইমেজ নিয়ে আসব। দেখি তো আমাদের ইমেজ তো মনে হয় একটাই রয়েছে, তাই তো? আচ্ছা, এটা নিয়ে আসলে কেমন দেখা যায়? আচ্ছা, এটা না আসলে মোটামুটি এই ইমেজটা দিয়ে সব জায়গায় করে দিই। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, আমি যখন ইমেজটা নিলাম তখন দেখেন হচ্ছে আপনাদের কন্টেনারের বাম পাশে একটা স্পেস থেকে গেছে এবং ডান পাশে একটা স্পেস থেকে গেছে, এবং আপনার এই ইমেজটা ভালো মতো কাস্টমাইজ করার কোনো অপশন আপনারা এখানে পাবেন না। এখানে আপনারা দেখা যাচ্ছে ফুল করলে একটু ক্লিয়ার হলো, বাট ক্যাপশন দিতে পারেন বা লিঙ্ক অ্যাড করতে পারেন, এর বাইরে আর কোনো বেসিক কোনো অ্যাডভান্স কোনো কাস্টমাইজেশন পাচ্ছেন না। ক্লায়েন্টরা যখন কাজ করবেন তখন হচ্ছে যদি সিঙ্গেল ইমেজ হয়, এবং এর সিঙ্গেল ইমেজ হোক বা মাল্টি ইমেজ হোক, যাই হোক না কেন, 2টা সেকশন যখন আপনারা ডিজাইন করবেন তখন আপনারা ইমেজটা ইমেজ বক্সের মধ্যে না নিয়ে আপনারা সব সময় করবেন কি, কন্টেনারের মধ্যে নেবেন। কন্টেনারের মধ্যে ক্লিক করলাম, দেন চলে যাবেন স্টাইলের মধ্যে, ব্যাকগ্রাউন্ড সেট করবেন ইমেজটা অলওয়েজ। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে ক্লাসিকের মধ্যে গেলে আপনারা ইমেজ নেওয়ার অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কালার দিতে পারেন, তাহলে ওই কন্টেনারটা কালার চেঞ্জ হবে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, তো আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, এটা ক্লিয়ার করে দিলে আমাদের এই কালারটা যা নিচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আবার বাই ডিফল্ট পজিশন চলে যাবে। এখন আমরা এখান থেকে একটা ইমেজ নেব, প্রথমটাই নিয়ে সিলেক্ট ইমেজ। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আমার এই ইমেজটা পুরো কন্টেনার জুড়ে দেখেন আসছে, দেখছেন? আগে কিন্তু লেফট রাইটে মার্জিন ফাঁকা ছিল, কিন্তু বর্তমানে পুরো কন্টেনার জুড়ে ইমেজটা আসছে। এবং বাম পাশে খেয়াল করেন যে ভাই এখানে একটু প্রবলেম ছিল। বলেন। অনেক সময় দেখা যায় যে আমি যখন ব্যাকগ্রাউন্ড কন্টেনারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা ছোট আসলো, আমি যখন এর ভিতরে এলিমেন্টগুলো নিচ্ছি তখন বাড়তেছে, কিন্তু আপনি তো এখানে সাইজ দেওয়ার কারণে কি এটা ফিক্স থাকলো নাকি? আপনার এই ফিক্স থাকার কারণ হচ্ছে প্রথমে এই মেন কন্টেনারের একটা হাইট দিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই হাইটটা যখনই দিবেন তখন দেখবেন যে ইমেজটা ওই হাইটের মধ্যেই ক্যাপচার হয়ে আছে, এবং আপনি এর মধ্যে যতই টেক্সট দেন না কেন এই হাইটটা ব্রেক করবে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। যেহেতু আমরা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিচ্ছি, আমাদের পরবর্তী যতই লেখা আসুক হাইটটা আর ব্রেক করবে না। আচ্ছা, তো আমরা কন্টেনারের মধ্যে গেলাম, ইমেজটা এখন ফুল সাইজে আছে, প্লাস আমাদের দেখেন স্টাইলের মধ্যে আরও কিছু এক্সট্রা অপশানস রয়েছে। তার মধ্যে এখানে ইমেজটা পজিশন দেওয়া যায়, পজিশন আমরা এখান থেকে সেন্টার দিলে দেখবেন যে ইমেজটা একটু সেন্টারে গেছে। তারপরে সেন্টার লেফট, হ্যাঁ, তারপরে আরও অনেক অপশান। ইমেজটা মূলত কোন সাইডে যাবে তার একটা পজিশন, এটা আমরা বাই ডিফল্টে রাখবো, কারণ এটা যেহেতু আমরা ফুল স্ক্রিনে করবো সেহেতু আমাদের এখানে আর কিছু করার দরকার পড়বে না। তারপর আছে রিপিটের মধ্যে আপনারা অলওয়েজ দেবেন কি নো রিপিট। এইবার দেখেন যে ইমেজটা দেখেন, এটা হচ্ছে ইমেজের অরিজিনাল সাইজ, আর বাম পাশের যেটা ছিল ওটা হচ্ছে রিপিট ইমেজ। এখান থেকে দেখেন আপনারা দেখতে পারবেন এখান থেকে রিপিট একটা ইমেজ শুরু হয়েছে। তো রিপিটের মধ্যে যে এটা নো রিপিট দেবেন তাহলে ইমেজটা
তার মূল পজিশনে ফিরে আসলো। আর ডিসপ্লে সাইজের মধ্যে করবেন কি, কভার দিয়ে দেবেন, তাহলে এই ইমেজটাই হচ্ছে আপনার ফুল কভার হয়ে যাবে কন্টেন্টের মধ্যে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, বাম পাশে হচ্ছে আমাদের একটা ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন কি করব, আমরা ডান পাশে চলে যাব। ডান পাশে হচ্ছে আমরা একটা হেডিং নিয়ে আসি। হেডিংয়ের মধ্যে আমরা দিলাম কোডস্পেল আইটি। আর আমরা চ্যাট জিপিটির কাছ থেকে অনেক পরিমাণে সাহায্য নিতে পারি কিছুটা, অথবা লরিজমের কাছ থেকে লরিম টেক্সট নিয়ে আসতে পারি। লরিম এটা হচ্ছে ডিফল্ট, আপনার ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখা যাচ্ছে আপনার লেখা লাগতেছে অনেক, ওই লেখা আপনি অনেক পাবেন কোথায়, এই লরিম থেকে সব কপি করে নিয়ে প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। তার মধ্যে আমরা দেখা যাচ্ছে এখান থেকে একটা প্যারা নিয়ে কপি করলাম। কপি করে আমরা, এটা হচ্ছে আমাদের হেডিং থাকবে কোডস্পেল আইটি, আর হচ্ছে প্লাস অ্যাড এলিমেন্টের মধ্যে যে আমরা এখানে আর একটা টেক্সট এডিটর নিব, যার মধ্যে আমরা মূলত হচ্ছে আমাদের এই টেক্সটটা, এখানে একটা কোশ্চেন আছে, আপনারা যখন বাইরের থেকে কোনো টেক্সট আনবেন, যেমন আমি এখান থেকে আপনারা দেখেন যে আমি এইটুকু কপি করলাম, তাই তো লরিম এতটুকু কপি করলাম। এটা হচ্ছে বাইরের থেকে আপনি যখনই কোনো টেক্সট কপি করেন না কেন, এর মধ্যে হচ্ছে আপনার যত কোডিং বা ডিফল্ট একটা কালার টালার সব কিছু হচ্ছে কপি হয়ে যায় আপনার, বুঝতে পারছেন? এখন আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। যেমন এইটা দেখেন, আপনার হচ্ছে এটা হচ্ছে বোল্ড করা, প্রথমে লরিম এটা বোল্ড করা, তারপর হচ্ছে আপনাদের নর্মাল টেক্সট শুরু হয়েছে। তো আমরা প্রথম প্যারাটা কপি করলাম। এখন যদি আমরা এখানে যে ডিরেক্টলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তখন দেখবেন যে আপনার ওই লরিম যেটা, মানে ওইখান থেকে যে বোল্ডের যে ফাংশনটা বা যে কোডটা, সেটা অটোমেটিকলি এখানে চলে আসছে লরিম, তারপরে বাকিটা নর্মাল টেক্সট। এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা সবসময় যদি বাইরের থেকে কখনো কোনো টেক্সট কপি করেন, বা অন্য কোনো দেখা যাচ্ছে ক্লায়েন্ট একটা বললো কি এটা হচ্ছে আমার রেফারেন্স ওয়েবসাইট, হ্যাঁ এটা হচ্ছে আমার রেফারেন্স ওয়েবসাইট, আর এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আপনারা রেফারেন্স ওয়েবসাইট থেকে যখনই কোনো টেক্সট কপি করবেন, এখান থেকে তো কপি দিবেনই, বাট এখানে পেস্ট করার সময় আপনারা, আমি এটা রিমুভ করে দিই, এখানে পেস্ট করার সময় আপনারা সবসময় দিবেন হচ্ছে কি বলে, কন্ট্রোল শিফট ভি, বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট ভি প্রেস করবেন, তখন দেখবেন যে হচ্ছে আপনার এই টেক্সটটা কন্ট্রোল শিফট ভি এই তিনটা বাটন দেওয়ার কারণে কি হলো, এই টেক্সটের মধ্যে যত ডিফল্ট জিনিস ছিল সব কিছু রিমুভ হয়ে একটা পরিষ্কার আপনার টেক্সট ফরম্যাটে চলে আসবে। এটা এই টেক্সটের মধ্যে আর কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো ট্যাগ নাই, কোনো স্টাইল নাই, কিচ্ছু নাই। তো আপনারা সবসময় বাইরে থেকে কোনো ওয়েবসাইট থেকে কপি করলে এটা প্রথমে কপি করবেন, তারপর পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, তো এখন আমাদের এই টেক্সটটা একদম ফ্রেশ টেক্সট। এখন আমরা কি করব, আমরা একটু কালার কারেকশন করে আসি। প্রথম হচ্ছে আমরা হেডিংয়ের মধ্যে এডিট করব, এডিট হেডিং, স্টাইলের মধ্যে যাব, তারপর হচ্ছে টেক্সট কালারটা আমরা, যেহেতু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্ল্যাকটাই রাখি। আর টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে আপনার এই টেক্সটের যত ফন্ট সাইজ সব কিছু থাকে হচ্ছে আপনার টাইপোগ্রাফির মধ্যে। আর অ্যালাইনমেন্ট হচ্ছে আমার এই টেক্সটে বর্তমানে ডিফল্টভাবে লেফটে রয়েছে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে সেন্টারে নিই, সেন্টারে যাবে, রাইটে নিলে রাইটে যাবে, লেফটে নিলে লেফটে যাবে। আচ্ছা, জাস্টিফাইডটা হচ্ছে আপনার মূলত এইটার ক্ষেত্রে বুঝতে পারবেন, এখন যেহেতু সিঙ্গেল টেক্সট বুঝতে পারতেছেন না, তো আমরা এটা বেসিক যেটা রয়েছে এরকমই থাক, সমস্যা নাই। আমরা টাইপোগ্রাফির মধ্যে ফন্ট ফ্যামিলি দেওয়া রয়েছে, এটার মধ্যে রোবোতো একটা ভালো ফন্ট। তারপরে হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো ফন্টের নাম বলে না দেয়, যে আমার তুমি হেডিংয়ের জন্য এই ফন্টটা ব্যবহার করো, বা আমার টেক্সট ব্লকের জন্য তুমি এই ফন্টটা ব্যবহার করো, ক্লায়েন্ট যদি কিছুই না বলে দেয়, তাহলে আপনারা অলওয়েজ ফন্ট ফ্যামিলির মধ্যে যাবেন, এখানে ক্লিক করে সার্চ বক্সে লিখবেন পপিন্স, POPINS, পপিন্স। এটা হচ্ছে সর্বজনীন একটা ফন্ট, যেটা আপনার অলমোস্ট ওয়ার্ডপ্রেসে তো আপনার 80%-এর বেশি ব্যবহার করে। তারপরে যদি কাস্টম ফন্ট না থাকে, তাহলে অলওয়েজ আপনারা পপিন্স ফন্ট ব্যবহার করবেন। সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো, যেহেতু আমাদের সাইজটা আমি কাস্টম করে একটু বাড়াই দিই, আমি 50 পিক্সেল রাখলাম। তাহলে পপিন্স ফন্ট করবেন, আর এখান থেকে 50 পিক্সেল।
আচ্ছা, তো এখন আমরা আসি ফন্ট ওয়েট। এটা মূলত ওয়েট, ফন্ট ওয়েট। এটা বর্তমানে দেওয়া আছে 600 সেমি বোল্ড। এটা যদি আপনারা নর্মাল করেন তাহলে দেখতে পারবেন এটা বোল্ড রয়েছে, বাট এটা নর্মাল হেডিং রয়েছে, কিন্তু এটা নর্মাল সাইজ। এখান থেকে আপনারা যদি ক্লায়েন্ট দেখাচ্ছে 600 তো আমাদের ছিলই, ও যদি বলে যে আমাদের এটা আরেকটু বেশি বোল্ড লাগবে, তো আপনারা এখান থেকে আরেকটু 700 করে দিতে পারেন বা আরেকটু বাড়াতে পারেন, এত লাগে না, এটা বেশি লাগতেছে। তো 600 যারা নর্মাল ছিল ওইটাই ভালো ছিল। তারপরেও দেখি আমরা আরেকটু, আচ্ছা সেমি বোল্ড, হ্যাঁ এটাই ভালো। ডিফল্ট জিনিসটা অলওয়েজ থাকবে এখানে। আচ্ছা, তো টেক্সট ট্রান্সফর্ম এটা কি? আপনার কন্টেন্টের মধ্যে লক্ষ্য করেন, আমি যখন লিখছি কোড স্পেল আইটি, সিটা বড় হাতের দিছি, বাকি দেখেন সব ছোট হাতের দেওয়া, ঠিক আছে? আইটিটা বড় হাতের। এখন আপনারা চাচ্ছেন যে এই লেখাগুলো বড় হাতের করতে, ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্মের মধ্যে এই ফিচারটা আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। যেমন এখানে অনলি সি বড় হাতের, বাট বাকি সব ছোট হাতের। আপনি টেক্সট ট্রান্সফর্ম থেকে যদি আপনি আপার কেস করেন তাহলে দেখবেন যে আপনার যত টেক্সট আপনি লিখছেন সবগুলো একবারে বড় হাতের হয়ে গেল, ঠিক আছে? এগুলো আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, এখান থেকে আবার টাইপ করতে হবে, আবার বড় হাতের সব টাইপ করতে পারবেন, CODESPELL কোড স্পেল। এটা কি করলাম, আমি আবার টাইপিং করলাম। এখন দেখা যাচ্ছে আপনার এই টেক্সটটা ছোট হাতের করা লাগতেছে তখন আগে, ঠিক আছে? এটা বড় আছে, আপনি এটা ছোট হাতে, আচ্ছা এটা মনে করেন যে আপনি বড় হাতের ম্যানুয়ালি টাইপিং করছেন, এখন আপনার কি প্রয়োজন হচ্ছে যে এটা আবার ছোট করতে, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আবার এখান থেকে যে ম্যানুয়ালি করতে হচ্ছে, পুরো জিনিসটা আপনাকে আবার টাইপিং করতে হচ্ছে। তো এটা না করে আপনাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথমে ক্লায়েন্টের যে হেডিং সেটা তো আপনি এখানে টাইটেলের মধ্যে লিখবেন। এরপরে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার এটা বড় হাতের করে দাও, সেকে মানে বড় করে দাও, তাহলে আপনারা এখান থেকে এডিট হেডিংয়ের মধ্যে যাবেন, স্টাইলের মধ্যে যাবেন, টাইপোগ্রাফির এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে সব বড় হাতের, আর লোয়ার কেস মানে সবগুলো আপনার ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে? আগে কিন্তু সিটা বড় হাতের ছিল, ম্যানুয়ালেও সিটা বড় হাতের, তারপরেও সবগুলো আপনার বাই ডিফল্ট ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, ক্যাপিটালাইজ মানে কি জানেন? ক্যাপিটালাইজ মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে 3টা 4টা শব্দ লিখছেন, ওয়ার্ড লিখছেন, তখন দেখবেন যে প্রথমটাই ক্যাপিটালাইজ, এটা দিলে আপনার সিটা ক্যাপিটাল হবে, আইটা ক্যাপিটাল হবে, বাকিগুলো দেখেন। আচ্ছা, এটা দিলে সিটা ক্যাপিটাল, আইটা ক্যাপিটাল, আর বাকি টিটা কিন্তু আমাদের এখানে বড় ছিল, যেন বুঝতে পারেননি, এখানে আমরা বড় দিলাম। আমি এটা একটু প্র্যাকটিক্যালে বোঝাচ্ছি ক্যাপিটালাইজটা। আচ্ছা, কোর্সফুল আইটি মনে করেন এখানে আমরা দিলাম হচ্ছে ZONE, তাহলে ZONE, ওকে। এখন যদি আমরা এখান থেকে ক্যাপিটালাইজ করি তাহলে দেখতে পারবেন যে এখানে সিটা বড় হাতের ডিফল্ট আছে বলে ডিফল্ট চলে আসলো, তার মানে ডিফল্টটাও কেটে দিয়ে বোঝার সুবিধার্থে এখান থেকে করলাম কি ক্যাপিটালাইজ করলাম, তাহলে দেখবেন সিটা বড় হাতের হবে, আইটা বড় হাতের হবে, আর জেডটা বড় হাতের হবে, CIZ 3টা বড় হাতের হবে, মানে প্রত্যেকটা শব্দের প্রথমটা ক্যাপিটালাইজ হবে। আচ্ছা, আর এটা হচ্ছে নর্মাল, মানে বেসিক। নর্মালটা হচ্ছে আপনারা এখানে যা দিচ্ছেন সেটাই আসবে। ওকে, তো আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে আইটি জোন, আচ্ছা কোর্সফুল আইটি, ওকে। তাহলে আমরা একটা কাজ করি, এটা সম্পূর্ণটা আপার কেসে রাখি, হেডিং টেক্সটটা আপার কেস রাখলে ভালো লাগে, যেটা আসলে ক্লায়েন্টেরও নির্ভর করে। এটাও আমরা বড় হাতের করে দিই। স্টাইলের মধ্যে যে ফন্ট স্টাইল রোবট আছে এটা চেঞ্জ করে দেবো, পপিন্স, সবসময় বেসিক ফন্টস পপিন্স থাকবে, সাইজটা থাক, আর এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বাস। এখন একটা জিনিস, এটা হচ্ছে আমরা আপার কেস করলাম, এখন নিচেরটাও আমরা সেম জিনিসটাই করবো। ওকে, এখান থেকে এডিট দিতে পারেন, দিয়ে এখান থেকে আপনারা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা হচ্ছে একটা উপায় যে আপনারা এটাও আপার কেস করলেন। না, দ্বিতীয় হচ্ছে আপনি যখন একটা টেক্সটের মধ্যে আপনার সকল ডিজায়ার যে ফাংশন রয়েছে, যেমন ক্লায়েন্ট চাচ্ছে কি যে এই হেডিংটা তো আমাদের দুটো সেকশনের মধ্যে বাম পাশের হেডিং, এই হেডিং কিন্তু হচ্ছে আপনার যত যে সাইজটাই রয়েছে বা যে ফরম্যাটে রয়েছে সেম ফরম্যাটে কিন্তু বাকি সকল সেকশনে সেম ফরম্যাটেই কন্টিনিউ হবে। তার মানে আপনার একটা হেডিং ডিজাইন করতে হবে, আর বাকিগুলো সব কপি পেস্ট করে দেবেন আপনারা, ঠিক আছে? এখন এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে সেটিংস, আচ্ছা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উপরেটা যেহেতু হচ্ছে আমাদের স্টাইল দেওয়া হয়ে গেছে, কোড স্পেল আইটি, এবং এর মধ্যে সকল ফরম্যাটও দেওয়া আছে, পপিন্স, সাইজ, এটা। আচ্ছা,
তো নিজেরটাও আমরা করে দেবো, নিজেরটাও আমরা এখান থেকে সেটিংসে যে ওটাকেও আমরা আপার কেস করে দিই, তাহলে ভালো দেখা যাচ্ছে। ওকে, গেল। এখন চলে যায় হচ্ছে আমরা লরিম টেক্সট, এটা হচ্ছে আমাদের একটা সাব টেক্সট এডিটর। ওকে, এটার মধ্যে আগে হচ্ছে আমরা কালারটা ঠিক করে নিই, টেক্সট কালারটা কালো করে দিই। এটা অ্যাশ কালার দিলে ক্লায়েন্টটা বেশি অ্যাশ কালারটা প্রেফার করে, অ্যাশ কালারটা মনে হয় ডিডিডি সামথিং। নেট গেছে মনে হয় ওনার। কেসে হ্যালো হ্যালো হ্যালো, শোনা যায়? শোনা যাচ্ছে তো, মাঝে মধ্যে চলে যাচ্ছে আবার। নেটের সমস্যা মনে হয় আপনার। আচ্ছা, এটা আছে, হ্যাঁ এটা আমি আজকে খেয়াল করছি, আমার নেটে হচ্ছে আজকে মনে হয় একটু ইস্যু দিচ্ছিল না। আচ্ছা, ব্যাপার না, রেকর্ড করা আছে, এটা আমি দিয়ে দেবানে, দেখতে পারবেন, সমস্যা নেই। স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, কাটে গেছিল কোন সময়, একটু আগে নাকি ভালো অনেক আগে? এই কিছুক্ষণ আগে। আচ্ছা, কাটে গেলে বলে দেবেন, আমি এটা আবারই করে দেবো। ওকে, তাহলে এখানে আমাদের হেডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো হচ্ছে টেক্সট এডিটর ফরম্যাটে, এর মধ্যে চলে গেলাম। দেন এটা হচ্ছে আমরা কি করব, ক্লায়েন্ট যদি কোনো ফরম্যাট দেয় তাহলে ভালো, না দিলে কি হলো পপিন্স, সব সময় পপিন্স ব্যবহার করবেন। আচ্ছা, আর এটা সাইজটা হচ্ছে আমরা টেক্সট এডিটরের সাইজটা একটু কমাই দেব। আচ্ছা, 15 থাক, আর এটার ক্ষেত্রে 15 থাক, এটা হচ্ছে থাক। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই লেখার ডান পাশে একটা লাইন শেষ হয়েছে, আর একটা দেখেন মানে এলোমেলোভাবে আছে। এটা দেখেন দা হচ্ছে, এরপরে একটা এতখানি জায়গা ফাঁকা আছে, এখানে রয়েছে এতটুকু, আবার এখানে দেখেন রয়েছে এত বড়। ঠিক আছে, এখানে একটা ইস্যু তৈরি হচ্ছে, এটা দাঁড়ান দেখাচ্ছি। মনে করেন এখানে রয়েছে এতটুকু জায়গা, আবার এখানে এত বড়, আবার এখানে দেখেন আরও বড়, আর এখানে তো বলাই বাহুল্য। দেখছেন, এই দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে হচ্ছে আপনার জায়গা স্পেস ফাঁকা থেকে গেছে। এটা কিন্তু মোটেও ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, যদি এটা সমান থাকতো তাহলে দেখতে একটু ভালো লাগতো। এটা করতে গেলে আপনাদের এডিট করতে হবে, দেন অ্যালাইনমেন্ট থেকে হচ্ছে আপনাদের জাস্টিফাইড করে দিতে হবে। তখন দেখবেন যে আপনার বাম পাশের স্পেস এবং ডান পাশের স্পেস সমানভাবে একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে, এবং এটা দেখতেও সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে হেডার গেল, টেক্সট গেল, মূলত দুই টেক্সটের মধ্যেই ক্লায়েন্ট সীমাবদ্ধ থাকে। বাকি যদি ক্লায়েন্ট আরও কিছু বলে যে আমার এখানে হেডার আছে, টেক্সট আছে, তুমি আরও কিছু অ্যাড করো, তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। এখন এই যে আমার একটা সেকশন কন্টেনার, একটা কন্টেনারের মধ্যে দুইটা নিলাম, দুইটা কন্টেনারের মধ্যে একটার মধ্যে দিলাম হচ্ছে ইমেজ, আর একটার মধ্যে হেডার অ্যান্ড টেক্সট। এখন এই যে পোর্শনটুকুর কাজ করলাম, এক পাশে হচ্ছে আপনার ইমেজ, আর এক পাশে হচ্ছে হেডার, এবং এই পাশে হচ্ছে টেক্সট। এটা কিন্তু হচ্ছে আপনার দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, এবং স্টাইলিং মনে হচ্ছে না। ঠিক আছে, এখানে আপনার এর মধ্যে হচ্ছে টেক্সটের মধ্যে ইমেজ চলে আসছে, তারপরে এখানে উপরে চলে গেছে, তারপরে এর মার্জিন প্যাডিং বাম পাশে হচ্ছে আপনার দেখেন এখানে উপরের থেকে শুরু হয়েছে, আবার এখানে এতখানি জায়গা ফাঁকা। এখন হচ্ছে আমরা এই সেকশনটাকে স্টাইলিং করব, স্টাইলিং করে কীভাবে সুন্দর করা যায় সেটা আমরা দেখব। ওকে, তো এটা করতে গেলে প্রথম হচ্ছে আপনাদের যেতে হবে বাম পাশে কন্টেনারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে ফার্স্ট কাজ হচ্ছে লেআউটের মধ্যে যে জাস্টিফাইড কন্টেন্টের মধ্যে সেন্টার করে দিবেন, তাহলে আপনাদের এই কন্টেনারের মধ্যে যত টেক্সট রয়েছে, হেডার একটা টেক্সট, এটা একটা টেক্সট, এই দুইটা বা আরও নিতে পারেন, তো এর উপরেও যতটুকু জায়গা, নিচেও ততটুকু জায়গা, সুন্দর একটা মার্জিন অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে এটা করা লাগবে না। এখন হচ্ছে আমরা কি করব, এই একটা কন্টেনার, এই একটা কন্টেনারের মাঝখানে দেখেন কোনো স্পেস নাই, যার কারণে টেক্সটগুলো মনে হচ্ছে এই বা ডাইন পাশে ঢুকে চলে গেছে। তো এই দুই কন্টেনারের মাঝখানে হচ্ছে আমাদের কিছু জায়গা তৈরি করতে হবে। তার জন্য আমরা দুই কন্টেনারের মেন মাথা হচ্ছে এইটা হচ্ছে মেন কন্টেনার, এখানে আমরা ক্লিক করব। তারপর চলে যাবো হচ্ছে লেআউটের মধ্যে, লেআউটের মধ্যে গ্যাপস। গ্যাপস বলতে আপনারা এই দুই কন্টেনারের মধ্যে গ্যাপটা আমরা এখান থেকে একটু বাড়াই দেব। আমরা কত দিতে পারি, আমরা 35-40 রাখতে পারি, অথবা আরেকটা 40 থাক। দুই কন্টেনারের মধ্যে আমরা একটা গ্যাপ তৈরি করলাম, এটা আরেকটু বাড়াই দিই। ওকে, এটা 50 করে দিলাম আমরা। এখন দেখেন হচ্ছে আপনাদের দুই কন্টেনারের মাঝখানে একটা গ্যাপ চলে আসছে, এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, মাঝখানে হচ্ছে একটা সুন্দর গ্যাপ আসছে, দেখতে কিন্তু আগের থেকে ভালো লাগতেছে। এখন দেখেন হচ্ছে আপনাদের
ব্যানার সেকশনের পরে দ্বিতীয় নম্বর যে সেকশনটা আমরা তৈরি করলাম, আমরা আমরা এটার জাস্টিফাইড কন্টেন্ট করছি, যার কারণে উপরেও যতটুকু জায়গা আছে আমাদের, নিচেও ততটুকু জায়গা আছে। এটা দেখতে সুন্দর লাগতেছে। আমরা দুই পাশে গ্যাপ করছি, এটাও দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু আপনারা খেয়াল করেন যে এটার মধ্যে দেখেন উপরের কন্টেনারের সঙ্গে এটা পুরো একদম অ্যাটাচড হয়ে গেছে। হ্যাঁ রাসেল ভাই বলেন। বলতেছি কি, আপনি যে গ্যাপটা দিলেন না, ওই জায়গা যদি আমি স্পেসার দিই তখন সমস্যা হবে? আচ্ছা, তো গ্যাপের জায়গায় যদি আপনি স্পেসার দেন তাহলে প্রবলেম কি হবে সেটা হচ্ছে আমরা যদি একটা জিনিস দেখি, এখান থেকে আপনি এটা কি করলেন 0, তাই তো? তারপরে এখানে আপনি স্পেসার তো মূলত হচ্ছে আপনার কি বলে দুইটা কন্টেনারের মাঝখানে দিতে হয়। আপনি সেপারেট যে ওয়েটা না, এখানে তো আপনি স্পেসার ইউজ করতে পারতেছেন না, তাই না? দেখেন স্পেসার হচ্ছে আপনি এখানে একটা হেডিং রয়েছে, এখানে টেক্সট রয়েছে, মাঝখানে আপনি স্পেসার ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপ, মানে আপের দিকে আর কি মূলত স্পেসারটা দিতে হয়, ঠিক আছে? স্পেসার আর ডিভাইডার দুইটা হচ্ছে আপনার যদি আপনার কি বলে এটাকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে উল্লম্বভাবে যে কন্টেনার থাকে তার মাঝখানে দেওয়া যায়। এখানে আপনি ডিভাইডার দিতে পারেন, এখানে আপনি স্পেসারও দিতে পারেন। কিন্তু আপনার হচ্ছে কন্টেনারের মাঝখানে দিতে গেলে আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে কলাম গ্যাপস। আর এই কন্টেনারের মধ্যে যে ফাংশনগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো আপনারা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, বাইরের থেকে এক্সটার্নাল কোনো কিছু এর মধ্যে আনবেন না। তো আমরা গ্যাপটা দিলাম 50 পিক্সেল, ওকে। এখন আপনাদের দেখাচ্ছে হচ্ছে ব্যানারের সাথে দেখেন ইমেজটা লেগে গেছে। তো আমার কি করতে হবে, এর উপরে এবং নিচে আমরা কিছু পরিমাণ জায়গা ছেড়ে দেবো যাতে আমাদের এটা দেখতে ভালো লাগে। তো তাই সেটা করতে গেলে আমাদের যেতে হবে প্রথমে এখান থেকে কন্টেনার, এর ভিতরটা কিন্তু দুইটা সিঙ্গেল কন্টেনারের মধ্যে আপনার প্যারেন্ট যে কন্টেনারটা রয়েছে এটা চুজ করবেন। তারপরে অ্যাডভান্স থেকে প্যাডিং দেওয়ার আগে আপনারা এটা চাবি থাকতে পারে, এটা চাবিটা আগে এটা আনলিঙ্ক করে নেবেন। আনলিঙ্ক করা হয়ে গেল। তারপর হচ্ছে প্যাডিংয়ে আমরা উপরে দিলাম 70 পিক্সেল, নিচে দিলাম 70 পিক্সেল, ওকে। এখন দেখেন যে আমাদের উপরে একটা 70 পিক্সেলের প্যাডিং পড়ছে এবং নিচেও আমাদের একটা 70 পিক্সেলের প্যাডিং পড়ছে, এবং জিনিসটা দেখতে আসলে আগের থেকে একটু ভালো লাগতেছে, ওকে। এই জায়গাটা আপনারা আরেকটু বড় করতে পারেন, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের অনুযায়ী সম্পূর্ণ। আমি 70 করলাম, এখানে আপনারা 80, আচ্ছা 80/80 থাক বেসিক, ওকে গেল। এইভাবে হচ্ছে আপনারা দুইটা সেকশন ডিজাইন করবেন। একটা কন্টেনার নেওয়া, কন্টেনারের মধ্যে স্পেস রিমুভ করা, তারপরে সিঙ্গেল কন্টেনারের মধ্যে স্পেস রিমুভ করা, তারপরে এটার ইমেজ ফাংশন না নিয়ে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি এবং সেটার ফাংশন কীভাবে কাজ করে, সব কিছু হয়ে গেল। দেন বাম পাশে আমরা একটা হেডিং নিছি, হেডিংয়ের আন্ডারে একটা টেক্সট নিছি, ওকে। এখন আমরা এই সেকশনটা, একটা সেকশন কিন্তু আমাদের ডিজাইন করা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ব্যানার সেকশন, হিরো সেকশন। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের এখানে পরবর্তী সেকশন। আচ্ছা, তো একটা যখন হয়ে গেল, আমরা এই কাজটাই হচ্ছে আমরা দেখাচ্ছি অনেক ক্ষেত্রে রিপিট করার প্রয়োজন হয়, যে আমি এই সেম কাজটাই করব, অনেক ক্লায়েন্ট বলে আমাদেরকে কাস্টম রিকোয়ারমেন্টে। তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, দেখা যাচ্ছে প্রথমে এটার ক্ষেত্রে কী আছে, প্রথমে বাম পাশে টেক্সট, ডান পাশে হচ্ছে আপনার ইমেজ। এখন আমরা সেম কাজটাই করব কিন্তু ইমেজটা রাখবো হচ্ছে আমরা বাম পাশে, ডান পাশে থাকবে আমাদের টেক্সট। এখন আপনি আবার এখান থেকে শুরু করতে পারেন সব কিছু, আবার যত আপনার এখান থেকে মার্জিন প্যাডিং 0 করা, ম্যানুয়াল প্রসেস, ফুল ম্যানুয়াল, সব কিছু ম্যানুয়ালি করতে পারেন। আর বেস্ট প্র্যাকটিসের মধ্যে একটা হচ্ছে আপনি এই যে কন্টেনারটা আছে এটা হচ্ছে আপনি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করলে আপনার দেখবেন যে এটার যা ছিল স্টাইল বলেন, লেখা বলেন, সব কিছু আপনার আর একটা ডুপ্লিকেট হয়ে গেছে, মানে অনুকরণ। আচ্ছা, ডুপ্লিকেট করার পরে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন বাম পাশে টেক্সট রয়েছে, ডান পাশে হচ্ছে আপনার ইমেজ। তো এটা যেহেতু রিভার্স হবে, উল্টো হবে, তো আমরা এই কন্টেনারটার উপরে ক্লিক করে ডান দিকে টেনে জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখেন ইমেজটা বাম পাশে চলে আসছে এবং কন্টেনারটা ডান পাশে, টেক্সট ফরম্যাটটা।
আরেকটা কাজ করবেন, যদি দেখেন এর উপরে যেহেতু আমরা 80 পিক্সেল এবং নিচে 80 পিক্সেল প্যাডিং দিয়েছিলাম, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে তো 70 পিক্সেল রয়েছে, বাট এইখানেও 70 রয়েছে, বাট এখানে কিন্তু আর একটা এক্সট্রা করে আপনার 70 পিক্সেল প্যাডিং চলে আসছে, তাহলে সরি 80 পিক্সেল, তাহলে টোটাল কিন্তু এখানে 160 পিক্সেলের একটা প্যাডিং পড়ছে, ঠিক আছে 160, উপরে রয়েছে কিন্তু আপনার 80, নিচে কিন্তু এখানে 160, এখানে আবার ঠিক আছে, এখানেও আবার আপনার 80 আছে। তাহলে এই যে সেন্টারের যে আপনার এক্সট্রা প্যাডিংটা, এটা হচ্ছে আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করবেন কোনটার থেকে? প্রথমটায় হাত দিবেন না, প্রথমটা যেটা আপনারা মেন ডিজাইন করছেন এটা আর কোনো কিছু পরিবর্তন করবেন না, আপনার প্রথম যেটা ডিজাইন করবেন এটার জন্য কোনো কিছু পরিবর্তন করবেন না। এখান থেকে কপি করেন, যাই করেন 2 নম্বরটা থেকে হচ্ছে আপনারা পরিবর্তন করবেন। তাহলে যেহেতু আমার এটার বটমে 70-80 দেওয়া আছে, আমি এখান থেকে অ্যাডভান্সে যে জাস্ট এই টপের যে প্যাডিংটা এটা আমরা 0 করে দেব। এটা আমরা 0 করে দেব, তাহলে কি হবে, আমাদের এখানেও 80, এখানেও 80 এবং নিচেও 80, সব জায়গায় আমাদের 80 রয়েছে। এবং এটা দেখেন আপনার চারিপাশ দেখেন যে ইমেজের কর্নার বলেন সব দিক থেকে আপনাদের মার্জিন প্যাডিং সব কিছু ঠিক আছে। এখন আমরা এখানে আরও একটা সেকশন নিই, যেমন আপনারা এখানে একটা কাজ করতে পারেন, যেহেতু আমরা প্রথমটা ডান পাশে ইমেজ রাখছি, পরেরটা বাম পাশে, তাহলে 3 নম্বরটা হচ্ছে আমরা আবার ডান পাশে ইমেজ রাখবো। তো সেক্ষেত্রে আপনারা 2 নম্বরটা না, আপনারা প্রথমটায় আবার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করলাম, এবং এই 2 নম্বর যে কন্টেনারটা, এখানে কন্টেনারের যে 6টা ডট রয়েছে এখানে ক্লিক করে আপনারা নিচে এটা পেস্ট ছেড়ে দেবেন, তাহলে এটা নিচে চলে আসলো। আবার সেম কাজ, কন্টেনার, অ্যাডভান্স এবং এটার যে আমার এক্সট্রা যে প্যাডিংটা রয়েছে এটা 0 করে দিবেন, বাস। তাহলে দেখেন আমরা 3টা সেকশন নিছি, তো 3টা সেকশনের মার্জিন, প্যাডিং এবং কলাম গ্যাপস সব কিছু একদম সুন্দরভাবে আমাদের সেট আপ করা কমপ্লিট। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রথমে একটা ব্যানার থাকলো, এরপরে 3টা সেকশন, তারপরে এখানে আমরা একটা ইমেজ গ্যালারি আনতে পারি, প্লাসের মধ্যে অ্যাড নিউ কন্টেনার। ইমেজ গ্যালারি মূলত সাধারণত একটা ফরম্যাটে হয়, তো আমরা সিঙ্গেল একটা কন্টেনার নিই, আর কন্টেনার নেওয়ার পরে প্রথম কাজ কি, অ্যাডভান্সে দেবেন, মার্জিন প্যাডিং 0 করবেন, তাহলে ওটার কোনো আশেপাশে কোনো মার্জিন প্যাডিং থাকবে না। তারপরে হচ্ছে আমরা প্লাসে অ্যাড এলিমেন্টের মধ্যে যে এখান থেকে আমরা হচ্ছে একটা গ্যালারি নিব, এখন বেসিক গ্যালারি। তো এলিমেন্টের ফ্রি ভার্সনে এটা রয়েছে বেসিক গ্যালারি, এটা আমরা নিতে পারি। গ্যালারি নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে কিছু ইমেজ আনতে হবে, নো ইমেজ সিলেক্টেড, এখানে কোনো ইমেজ নাই, তাহলে গ্যালারিতে শো হবে কি, এখান থেকে অ্যাড ইমেজের মধ্যে আমরা এই ইমেজটাই নিব। যেহেতু এখানে আরেকটা কাজ করে যায়, এখানে যেহেতু আমাদের ইমেজের 2টা ইমেজ রয়েছে, তো আচ্ছা এই 3টা ইমেজ নিয়েই দেখি কি হয়। 3টা ইমেজ নিলাম, দেন হচ্ছে ইনসার্ট গ্যালারি। আচ্ছা, গ্যালারির মধ্যে 3টে ইমেজ আমরা নিচ্ছি। এখন এটার মধ্যে একটু কাস্টমাইজ করে আসে আমরা ইমেজ রেজুলেশন, সাইজটা অলওয়েজ ফুল দেবেন, তাহলে এটার যে আচ্ছা এখানে আরেকটা কাজ করা যায়, যেহেতু হচ্ছে আপনার এলিমেন্টের যে বেসিক গ্যালারি, এই গ্যালারির মধ্যে আপনাদের এক্সট্রা কিছু কাস্টমাইজের কোনো এক্সট্রা কাস্টমাইজের অপশন দেয় না। যেমন আপনারা যদি হচ্ছে পুরো ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ওইখানে একটা গ্যালারি রয়েছে যেটার মধ্যে আপনারা 3টার সাইজে আপনারা সেম করতে পারবেন, এখানেও করতে পারবেন। তার জন্য আপনাদের ইমেজ রেজুলেশনটা ফুল না দিয়ে এখানে কাস্টমভাবেও দেওয়া যেত, সেটা অপশনটা এখানে নাই। আপাতত আমরা 1024x1024 দিয়ে দেখি কি হয়, তাও চেঞ্জ হচ্ছে না। 150x150 দিলে মোটামুটি আমাদের 3টাই সিমিলার সাইজ আসতেছে, 300x300তেও সাইজ গোলাচ্ছে। আচ্ছা, তো গ্যালারিটা আমরা দরকার হয় পরের ভার্সনে দেখবো আর ভালো হবে। ফ্রি ভার্সনের এই গ্যালারিটাই খুব একটা ইউজ হয় না, মানে এটা হচ্ছে ফুল বেসিক গ্যালারি। আপনি দেখা যাচ্ছে 3টা ইমেজে সেম থাকলে তখন হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আমাদের এই প্রথম ইমেজের যে সাইজটা রয়েছে সেম সাইজে আপনার 3টা নিলেন, তাহলে 3টা গ্যালারি ব্যবহার হয়ে গেল। দেন কলম আপনি এখানে 4টা জায়গায় 3টা করতে পারেন, তাহলে আর একটু জায়গা বড় হয়ে গেল। দেন আমরা প্রথমটা রাখি তো কেমন লাগে, এটা মোটামুটি একটু সাইজটা ঠিক আছে। আচ্ছা, তো ক্যাপশন, এই যে ইমেজের পরে ক্যাপশন, এটা আপনারা কখন ব্যবহার করবেন না, গ্যালারির মধ্যে কোনো ইমেজ ক্যাপশন থাকবে না। এটা নান করে দিলাম, তাহলে 3টা ইমেজ।
লিঙ্ক, আচ্ছা লিঙ্কের মধ্যে লিঙ্কটা হচ্ছে মূলত এই গ্যালারির উপরে হভার করলে দেখেন নিচে বাম পাশে একটা লিঙ্ক আসতেছে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হভার করলে একটা লিঙ্ক আসতেছে না, এটা JPG1 JPG2 JPG3। তো এখান থেকে আপনারা কাস্টম লিঙ্ক দিতে পারবেন মিডিয়া কোয়ারির মধ্যে। আচ্ছা না না, এটা হচ্ছে মিডিয়া ফাইলের মধ্যে দেওয়া আছে লিঙ্ক, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট পেজ। এখান থেকে আপনারা, আচ্ছা এখানে বাই ডিফল্ট কিছু ফাংশন রয়েছে, অ্যাটাচমেন্ট পেজ, এবার হচ্ছে অর্ডার্ড বাই হচ্ছে ডিফল্ট আর র্যান্ডম। মানে ডিফল্ট মানে হচ্ছে এটা ফরম্যাট কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এটা আপনার ডিফল্ট এটাই থাকতে পারে, অথবা র্যান্ডম দেখা যাচ্ছে একটু উলটপালট হতে পারে, র্যান্ডমভাবে আসতেছে। হ্যাঁ, এটা ফ্যাক্ট না। আচ্ছা, এটা মিডিয়া ফাইলে থাক, যেটা ছিল সেটাই থাক। লাইট বক্সের মধ্যে, আচ্ছা তো লাইট বক্স হচ্ছে ম্যানেজ ইওর সাইটস লাইট বক্স সেটিং ইন দ্য লাইট বক্স। আচ্ছা, অর্ডার বাইয়ের মধ্যে যেটা বললাম ওইটাই। তো গ্যালারির মধ্যে আমাদের আর কোনো কাজ নাই, এটা ব্যাকগ্রাউন্ডটা সেম আসতো, এই জন্য হচ্ছে আপনার চেঞ্জ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা না থাকলে চেঞ্জ হয়ে যেত। তো আমরা এই গ্যালারিটা ব্যবহার বেসিকভাবে আপাতত দেখে কেমন লাগতেছে, আচ্ছা থাক সমস্যা নাই। যদিও এই গ্যালারিটা হচ্ছে আমরা নর্মালি কোনো কাজে ব্যবহার করি না, তারপরেও আপনাদের দেখালাম। এটা হচ্ছে এলিমেন্টরের বেসিক গ্যালারি। আর প্রত্যেকটা সেকশন, এটা কিন্তু এটা একটা সেকশন, এটা একটা আলাদা সেকশন, তাহলে প্রত্যেকটা সেকশনের উপরে নিচে যে প্যাডিংটা আমরা ইউজ করছি 80x80, এই যে 80 পিক্সেল আপনি প্যাডিং দিচ্ছেন, এটা কিন্তু আপনি যতগুলো পেজ করবেন, যতগুলো জায়গায় আপনি তৈরি করবেন, সব জায়গায় একই রকম সাইজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার রেসপন্সিভ বেজে আরও সহজ হয়ে যাবে কাজগুলো, আর ডিজাইনেও সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানেও তাই করি, এখান থেকে আমরা উপরে 80 পিক্সেল, আচ্ছা উপরে আমাদের 80 পিক্সেল একটা রয়েছে, তার মানে উপরে আমাদের দেওয়া লাগতেছে না, এটা 0, আর বটমে 80 পিক্সেল বাস। তাহলে দেখেন আপনাদের এটা সব জায়গায় আমাদের মার্জিন প্যাডিং সব ঠিকঠাকই রয়েছে। আচ্ছা সজন ভাই, জি ভাই, লেফট রাইটের এক্সট্রা এই জায়গাগুলো কি আছে? পেজ যখন বড় করেন লেফট রাইটে দেখা যায় অনেকগুলো জায়গা খালি এক্সট্রা, এগুলো কি বাই ডিফল্টলি খালি থাকতে হয়? এটা 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 না, পেজটা বড় করেন দেখেন অনেক বড় জায়গা থেকে যায়। হুম, এই যে লেফট রাইট অনেক বড় জায়গা। মানে লেফট সাইডে বলতে এ স্পেস আর এ হ্যাঁ স্পেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা আমি কভার করতেছি। আচ্ছা ভাই, ওকে, তা আমাদের হচ্ছে এটা মূলত আপনার এই সাইজটা আসছে মূলত হচ্ছে এটা আমাদের বক্স উইথ দেওয়া আছে, তো বক্স উইথের ডিফল্ট সাইজ হচ্ছে 1140। এটার আপনি যদি মাপেন, এটা যদি আপনি মাপা হয় তাহলে দেখতে পারবেন, এই দেখেন এটা কত, ওই দেখেন বাম পাশে উপরে এটা কত, এটা 1143 না, ওই 1140। এটা ডিফল্ট সাইজ থাকে 1140, বুঝতে পারছেন? আমি বলছিলাম এটাই এতটুকুই মনে হয় পেজটা। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে ওকে, তাহলে আমাদের সেকশন গেল, এটা গেল। এই যে সেকশনগুলো তৈরি করলাম না, আপনার বেসিক হচ্ছে কি আপনার এই যে মার্জিন প্যাডিং সব কিছু আমি কিন্তু অর্গানাইজ করে দিলাম। এইভাবে একবারে করতে পারলে আপনাদের কিন্তু কাজ কম। আপনারা যদি এটা যদি দেখা যাচ্ছে আপনি এই কন্টেন্টের মধ্যে যে অ্যাডভান্সে যে আপনি ডান পাশে দিলেন হচ্ছে যে গ্যাপটা করলাম আমরা, গ্যাপটা আপনি ডান পাশে দিলেন হচ্ছে আপনার 10 পিক্সেল, আর এখান থেকে বামে দিলেন আর 10 পিক্সেল, তাহলে কী হবে জানেন, আপনার মানে প্রত্যেকটা সেকশনে কাজ করতে গেলে অনেক কষ্ট হবে। ওর থেকে আপনারা যেটা বেস্ট প্র্যাকটিস সেটা সবসময় করবেন। এখন ওই ভাইয়ের কথায় আসে, আমাদের কথা যে আপনার এই যে বাম পাশে জায়গাটুকু, এখানে আপনার এত জায়গা, এখানে এত জায়গা, তো ওইটা আমরা এরপরে আমি কভার করতে চাচ্ছিলাম, তো ভাইদের তো বলে ফেললো, ওটা আমরা দেখে ফেলি। তো দুইটা কন্টেনারের যে প্যারেন্ট কন্টেনার সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে লেআউটের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে কন্টেন্ট উইথ দেওয়া আছে বক্স উইথ। এটা হচ্ছে বক্স উইথের ডিফল্ট থাকে 1140 সব জায়গায়। তো এখন আমরা এখান থেকে যদি ফুল উইথ দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের ফুল উইথ মানে 100%। হ্যাঁ মুক্তা ভাই বলেন। আচ্ছা সজন ভাই, আমাদের যে 1140 যেটা উইথ, জি জি, আমাদের মেইন কন্টেন্ট গুলো তো এর মধ্যেই থাকা উচিত, এর বাইরে তো যাওয়া উচিত না। মেইন কন্টেন্ট গুলো, মেন কন্টেন্ট বলতে আপনার এই যে হ্যাঁ, আমি এই জিনিসটাই, এইটুকু হচ্ছে আপনার এই যে এইটুকু 1140-এর মধ্যে আছে। হ্যাঁ সেটাই বলছি, সেটা কি 1140 এর মধ্যে থাকা উচিত না? হ্যাঁ, এটা তো 1140-এর মধ্যে আছে। আপনার এখান থেকে বাম পাশ থেকে ডান পাশে এইটুকু তো বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন আপনার 1140-এর মধ্যে আপনার ছবি এবং লেখা সব কিছু রয়েছে। আপনার গ্যাপ ট্যাপ কিন্তু মধ্যে আসে, কিন্তু এর সাইজটা মূলত ঠিক আছে, বুঝতে পারছেন?
আর অনেক ক্লায়েন্ট দেখা যাচ্ছে কি আপনারা বলে যে আমার বাম পাশে ডান পাশে আর একটা স্পেস লাগবে, তো সেক্ষেত্রে আমরা আসতেছি, সমস্যা নাই। এখন দেখেন আমরা ফুলের দেওয়ার কারণে কি হলো, আমাদের পুরো ওয়েবসাইটটা জুড়ে গেল। আর যেহেতু আমরা মেন কন্টেনারের বাম পাশে ডান পাশে আমরা প্যাডিং 0 করে দিয়েছি, যার কারণে এটা আমাদের কোনো স্পেস দেখেন ফাঁকা নাই। আপ ডাউনে আমরা 80 রাখছিলাম, তো এটাই কারণে একটা স্পেস আছে, কিন্তু বাম ডানে কোনো স্পেস নাই। আমরা যদি রাইটের থেকে হচ্ছে আমরা 20 পিক্সেল করি এবং লেফটের থেকে 20 পিক্সেল করি, তাহলে দেখবেন যে একটু জায়গা ফাঁকা হয়েছে। আচ্ছা, এটা কখনো কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকমভাবে ডিজাইন করে না যে ফুল উইথ নিয়ে, কারণ আপনার যত ওয়েবসাইট রয়েছে সব হচ্ছে আপনার প্রফেশনাল হচ্ছে বক্স উইথে কাজ করা। এটা হচ্ছে বক্স উইথের একটা ডিফল্ট ডিজাইন 1140, তবে আপনারা ওই 1140-এর জায়গায় কম বেশ করতে পারেন। যেমন আপনারা এখান থেকে কন্টেনারের মধ্যে যাবেন, প্রথমে হচ্ছে বক্স উইথ নেবেন, এইখানে যে 1140 রয়েছে এটা ক্লায়েন্ট যদি বলে তাহলেই একমাত্র চেঞ্জ করবেন, আদারওয়াইজ এখানে হাত দেওয়ার দরকার নাই। আপনার রেসপন্সিভ পার্টে যদি আপনি যান, যেমন এটা আছে ওয়েবসাইট, আমি চলে গেলাম ইন্সপেক্টের মধ্যে, গেলে আপনি রেসপন্সিভ দেখতে পারেন। যেমন মোবাইলটার সাইজ হচ্ছে 320 থেকে 480 পর্যন্ত মোবাইলের সাইজ চলে যায়। ট্যাবলেটের সাইজ হচ্ছে আপনার 768, এরপরে ল্যাপটপের সাইজ 1024, 1024-এর পরেই মূলত আমাদের মেন যে কন্টেনার সাইজ 1140 ওইটাই থাকে। তারপরে আপনি আরেকটু যদি যান যে বড় ল্যাপটপের সাইজ কত, 1440, এটাও একটা বেস্ট সাইজ। যদিও এলিমেন্টারের মধ্যে ডিফল্ট 1140 দেওয়া, কিন্তু 1440-এও অনেক ক্লায়েন্ট আমাদেরকে ডিজাইন করতে বলে। তো আমরা যদি এখান থেকে সাইজটা চেঞ্জ করে 1440 করে দিই, তাহলে দেখতে পারবেন আগের মতো অত জায়গা নাই, তবে অনেকটা জায়গায় কিন্তু এখন কভার করছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের 1140 জায়গা নিয়ে করছি, আর এটা হচ্ছে 1440। আপনি 1440 দিয়েও ডিজাইন করতে পারেন, তাহলেও দেখেন কোনো কিছু কাটতেছে না, একদম ডিজাইনটা ফুল ঠিক থাকে। এটা আবারও বলতেছি, যদি ক্লায়েন্ট না বলে তাহলে কখনোই আপনারা 1440 করবেন না, কারণ আপনি একবার যদি 1440 করে ফেলেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কন্টেনারে আপনার ওই করা লাগতেছে, সাইটটা যদি একবার ডিজাইন কমপ্লিট হয়ে থাকে। তো আমরা এটা বেসিক যেটা ছিল এটা কেটে দিয়ে 1140টা হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, তো আমাদের সেকশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন আচ্ছা, তো এইখানে আমরা একটা কাজ করি, এগুলো সব প্রিমিয়াম টুল, এলিমেন্টার প্রিমিয়াম টুলস। এগুলো ফ্রির মধ্যে আছে, আমাদের কিছু এফএকিউ সেকশন অ্যাড করতে পারি, ইমেজ বক্স রয়েছে এবং ক্যারোজেল। তাহলে আমরা কিছু এফএকিউর জন্য আমরা আলাদা একটা পেজ করতে পারি, সমস্যা নাই। আচ্ছা, আপাতত আমাদের হোম পেজে এই 3টা কন্টেন্ট আর ইমেজ গ্যালারি এইগুলোই থাক। এখন এটা আমি প্রথমে সেভ করে এটা আউটপুট দেখে আসি তো কেমন দেখা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আউটপুট, 3টা সেকশন করছি, সবগুলোরই মার্জিন প্যাডিং কিন্তু সিমিলার আছে। ওকে, তো একবার হচ্ছে আমরা মোবাইল রেসপন্সিভ পার্টটাও সেরে আসবো। এখানে আপনাদের কিছু অ্যাডভান্স কাজ রয়েছে, যেমন এখানে হচ্ছে আপনাদের 2টা সেকশন আমি যে নিচ্ছি, এখান থেকে এই 2টা সেকশন, এটা যখন আপনারা মোবাইল রেসপন্সিভ করতে যাবেন তখনই আপনারা একটা সমস্যার সম্মুখীন হবেন। আচ্ছা, তো আমরা এখন চলে যাব হচ্ছে এই যে 3টা সেকশন এবং এইটা ইমেজ গ্যালারি 4টা সেকশন, এটা আমরা রেসপন্সিভ করে আসি। এখানে কিন্তু কিছু ক্রিটিক্যাল কাজ রয়েছে, এটা হচ্ছে আপনারা ভালোভাবে একটু দেখেন। সবাই কি আছেন? সামাদ ভাই আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ রাসেল ভাই, ভাইয়ের কি হ্যাঁ অবস্থা? ভাই, ভাইয়ের আছি। কি অবস্থা? আছে ভাই আছে। ওকে, তো আপনারা তো এখান থেকে হচ্ছে 3টা সেকশন তৈরি করলেন এবং একটা গ্যালারি, এটা আপনার পিসি ভার্সনে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আপনি পিসি ভার্সন থেকে সুইচ করে মোবাইল ভার্সনে আসেন তো আপনারা দেখতে পারবেন একটা আচ্ছা, তো মোবাইল ভার্সনে প্রথমে আসতেছে হচ্ছে আমাদের টেক্সট, তারপরে হচ্ছে টেক্সটের লেখার পরে আসতেছে আমাদের ছবি, এটা হচ্ছে একটা সেকশন। এরপরে দেখেন কিন্তু আবার আমাদের ছবি আসতেছে, তারপর টেক্সট আসতেছে, তারপর আবার টেক্সট, তারপর আবার ছবি, এটা কিন্তু অগোছালোভাবেই আসতেছে।
এখানে অনেক সময় ক্লায়েন্টটা বলে যে আমার প্রথম সেকশনে যেমন লেখার পরে ইমেজ আছে, আমার পরবর্তী সবগুলো লেখার পরে ইমেজ লাগবে। ঠিক আছে, এটা লেখার পরে ইমেজ আছে। এটা বোঝার সুবিধার্থে আর একটা কাজ করে আসি আমরা। এখানে বোঝার সুবিধার্থে এটা 1 করে দিই, এটা 2 করে দিই, এটা হচ্ছে 3 আমাদের বোঝার সুবিধার্থে করলাম এটা। আচ্ছা, এখন দেখেন মোবাইল ভার্সনে গেলে আমরা মোবাইল ভার্সনে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আমাদের 3। এখন ক্লায়েন্ট বলবে কি যে আমার তোমার প্রথম হচ্ছে টাইটেল, টেক্সট, তারপরে ছবি, এইভাবে আমাদের 3টা সেকশনে সমানভাবে অর্গানাইজ করে দাও। তাহলে প্রথম সেকশন কিন্তু আমার ঠিকই আছে, তাই না? তাহলে প্রথমটার মোবাইল ভার্সনটা আমরা একটু চেঞ্জ করে আসি। আমরা প্রথমে যদি এটা এডিটে যাই তাহলে দেখতে পারবেন যে এটা যে স্টাইলটা, এটা হচ্ছে মোবাইলের স্টাইল, এটা এখন মোবাইলে। তাহলে আমরা মোবাইলের জন্য কি করব, হেডারটা অবশ্যই বড় হয়ে গেছে, এটা আমরা ছোট করে দিই একটু। মোবাইলের জন্য আপাতত 30 পিক্সেল রাখলাম। আর মোবাইলের জন্য উপরে যে 80 না পিসির জন্য দেওয়া ছিল, ওটা মোবাইলে অত দেওয়ার দরকার নাই, মোবাইলের ক্ষেত্রে একটু কম হবে ওটা। আচ্ছা, তো আরেকটা কাজ করি আমরা এখানে বটমে দেখি তো কি অবস্থা। ওইটা তো হেডিংয়েরটা না, এটা হেডিংয়েরটা যা আছে সব ঠিকঠাকই থাকবে, 0 0 সব কিছু ঠিক থাকবে। আর টেক্সটেরটাও সব কিছু 0 0 থাকবে, এখানে 0 দেওয়া লাগবে না। যে সব দেওয়া নেই বলে কি আপনাদের যে দেওয়াই লাগবে সেটা কোনো বিষয় না, যেমন ছিল তেমনই থাক, সমস্যা নাই। এখন একটা কাজ করি, দুইটা কন্টেনার, একটা কন্টেনার একটা কন্টেনার, এই দুইটা যে প্যারেন্ট কন্টেনার, এটার মধ্যে দেখবেন যে আমরা পিসিতে কী করছিলাম 80/80 দিয়েছিলাম, কিন্তু মোবাইলে আমরা এত রাখবো না। মোবাইলে হচ্ছে আমরা এখান থেকে কমায় রাখি 40। আচ্ছা, প্রথমে এটা চাবিটা খুলে নেবেন, তারপর হচ্ছে এখানে দেবেন হচ্ছে আপনার 40 আর নিচে দেবেন 40, বাস। মোবাইলে 40 চলে গেলে এটা মানে মূলত ভালোই দেখা যাবে। আর আর একটা কাজ করবেন যে আপনারা দেখেন যে এটার লেখাটা গায়ে গায়ে লেগে গেছে, তো অবশ্যই ডান আর বাম পাশে অল্প একটু প্যাডিং দিয়ে দিতে পারেন। এখানে দিলাম 10 পিক্সেল, 15 দিয়ে আমরা আবার 10 দিবেন, সমস্যা নেই, 10এও ভালো রিড করা যায়। এই দেখেন এখান থেকে লেখা, তারপর হচ্ছে এখান থেকে আমাদের ইমেজটা হয়ে গেল। কারণ তো আচ্ছা, এখন এখান থেকে টাইটেল, ইমেজ। আচ্ছা, ইমেজের দেখি কি অবস্থা হয়েছে। এখানে ইমেজের মানে একটু হালকা ইস্যু আসতেছে, আমরা একটু হাইটটা বাড়াই দিই, হাইটটা 200 আর একটু বাড়াই দিই। আচ্ছা, 200 থাক, 200 হলেও সমস্যা নেই, এটা সেভ। এখন যদি আমরা দেখে আসি প্রথম সেকশনের কাজটা, তাহলে রিফ্রেশ করব। এটা হচ্ছে আমাদের প্রথম সেকশনে কাজ করলাম যে আপনার বাম পাশে 10 পিক্সেল, ডান পাশে 10, এটা হচ্ছে আমার মোবাইল ভার্সনটা, আপনার মোবাইলে দেখলে আরও ভালো দেখা যাবে। 10 পিক্সেলে রয়েছে, সমস্যা নাই। তাহলে প্রথম সেকশনটা মোটামুটি আমাদের ঠিকই আছে, ইমেজটাও ঠিক আছে, লেখাটাও ঠিক আছে। এই সেমভাবে আপনার পরের 3টাও আমরা করব, কিন্তু প্রথমে টেক্সট পরে ইমেজ। আচ্ছা, এখানে টেকনিকটা হচ্ছে আপনাদের কি করতে হবে, 2 নম্বর যে আপনারা কন্টেনারটা নিয়েছেন, 2 নম্বর কন্টেনারটা নিয়েছেন, এটা হচ্ছে আপনাদের ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ে হচ্ছে আপনাদের এখান থেকে ডুপ্লিকেট করে ইমেজটা রিভার্স করে ওটা পিসি ভার্সন অফ করে দিতে হবে। বিষয়টা একটু জটিল হয়ে যাবে, তারপরে আমি এটা পিসি ভার্সন থেকে আপনাদের একটু বোঝাচ্ছি আমি। যেমন প্রথমটা তো ঠিকই আছে, প্রথমে টেক্সট তারপরে ইমেজ। 2 নম্বরটা কি করতে হবে, সেম, প্রথমে থাকবে আমার টেক্সট, তারপর থাকবে আমার ইমেজ। তাহলে প্রথমে হচ্ছে আপনারা 2 নম্বর সেকশনটাকে এখান থেকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে তারপর হচ্ছে এইটার যে প্রথম মেন যে সেকশন কন্টেনারটা আছে, এটার মোবাইল ভার্সনটা আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, এখান থেকে রেসপন্সিভ আসবেন, প্রথমে অ্যাডভান্স, তারপর হচ্ছে রেসপন্সিভ, এখান থেকে মোবাইল ভার্সনটা আপনারা অফ করে দিবেন। এখন আমি যদি মোবাইলে যাই তাহলে আমার যে 2 নম্বরটা দেখা যাবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পিসি ভার্সন, আর এটা হচ্ছে আপনার মোবাইল ভার্সনের জন্য আমি বানাচ্ছি মূলত, যেহেতু আমাদের প্রথমে টেক্সট দিতে হবে। তাহলে মোবাইল ভার্সনের জন্য কি করব, ইমেজটা যেহেতু আমার পরে থাকবে সেহেতু আমি ইমেজটা সরাই ফেলবো। এই যে এখন আপনি যদি মোবাইলে যান তাহলে এটা কিন্তু আমাদের মোবাইলে বন্ধ করা আছে, কিন্তু এটা কিন্তু বন্ধ করিনি। এখন যদি আপনি মোবাইলে যান তাহলে দেখতে পারবেন যে এই দেখেন
এটা হচ্ছে হাইড করা, মানে এটা এই যে এটা প্রথমটা তো, আর এখানে এটা দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন দেখবেন মোবাইলে তখন দেখবেন যে ওটা দেখা যাচ্ছে না। প্রথমে লেখা ছবি, 2 নম্বরটা লেখা, আর ছবিটাও আসবে সেভ করার পরে। আচ্ছা, তো 2 নম্বরটা আমরা স্টাইল করে ফেলি। এখান থেকে যত স্টাইল কপি করছিলাম, হেডিংয়ের স্টাইলটা কপি করলাম, এখান থেকে হেডিংটা পেস্ট স্টাইল করে পেস্ট করলাম। আর এখানে ইমেজের সাইজটা কন্টেন্টের মধ্যে যাবেন, রাইট ক্লিক করে কপি করবেন, তারপরে এখান থেকে কন্টেন্টের মধ্যে যে ওটা পেস্ট স্টাইল করবেন সিমিলার। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, মার্জিন প্যাডিংয়ের জন্য আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে মেন কন্টেন্টের মধ্যে যাবেন কপি। তাহলে কি কপি হবে বলেন তো? উপরের 20 পিক্সেল প্যাডিং, বাম পাশে 10 পিক্সেল প্যাডিং, এ সব স্টাইল কপি হয়ে গেল। আর এর মধ্যে যে আপনারা পেস্ট স্টাইল করলে যত যা কপি করছিলেন দেখেন, এখান থেকে 20 পিক্সেল, বাম পাশ থেকে 10 পিক্সেল, তার মানে আমাদের 2 নম্বর সেকশনটাও কমপ্লিট। এটা সেভ করার আগে আমরা পিসি থেকে আরেকটা কাজ করব। এটা হচ্ছে আমরা মোবাইল ভার্সনের জন্য বানাইছি, কিন্তু আপনারা দেখেন পিসি ভার্সনে কিন্তু এটা কিন্তু আমাদের অন দেখাচ্ছে। আপনি এটা কেটে দিলেও দেখেন এটা রিপিট হচ্ছে, তাই না? তাহলে সেম কাজটাই করবেন। আমরা এটা যেহেতু মোবাইল থেকে বন্ধ করছি, আমরা 2 নম্বরটা কি করব, পিসির থেকে বন্ধ করে দেব। এখান থেকে সেটিংসে মেন কন্টেন্টে যাবেন, অ্যাডভান্সে যাবেন, রেসপন্সিভ, দেন এটা হচ্ছে আমরা কম্পিউটার থেকে অফ করে দেব। তাহলে কি হবে দেখেন, এইবার দেখেন আমাদের কম্পিউটার ভার্সনে কিন্তু যা ছিল তাই আছে, সব ঠিকঠাক। মোবাইলেও যান যদি, তাহলে দেখেন আপনার লেখা ছবি, লেখা ছবি। এটুকু তো সবাই বুঝতে পারছেন? এটা বলেন। হ্যাঁ, ইজি ইজি। আচ্ছা, মুক্তার ভাই, রাসেল ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝছি ভাই। আচ্ছা, তো আমরা আমাদের 2টা সেকশন কিন্তু কমপ্লিট। 1 নম্বরটা হয়ে গেছে, 2 নম্বরটা হয়ে গেছে। 3 নম্বরটার কিন্তু আপনাদের আবার ওই কাজটা করা লাগবে না, কারণ আপনি দেখেন প্রথমটা কিন্তু প্রথমে লেখা ছিল ছবি, 2 নম্বরটা যেহেতু আমাদের রেভার্স ছিল সেজন্য 2 নম্বরটার জন্য আমাদের আবার আরেকটা করা লাগলো। 3 নম্বরটা দেখেন আবার লেখা ছবি আছে। তাহলে আপনারা এখান থেকে দেখেন 3 নম্বরটা হচ্ছে আমার লেখা ছবি ঠিকই আছে। এখন জাস্ট একটাই কাজ বাকি, আপনার স্টাইলিংটা জাস্ট কপি করে দেবেন। 2 নম্বর থেকে স্টাইলটা কপি করবেন, এটা কপি করে 3 নম্বরটার মধ্যে পেস্ট স্টাইল। তাহলে কি হলো, আমাদের মার্জিন প্যাডিং সব চলে আসলো। আর টাইটেলটার এখান থেকে কপি করবেন, টাইটেলের সাইজ সব একই লাগবে, এখান থেকে কপি পেস্ট। ইমেজের এখান থেকে যাবেন, ইমেজটা কপি করবেন, এই সাইজটা যা দিছি আমি হাইট, সেম হাইটটা এখানেও আপনারা পেস্ট স্টাইল করবেন, বাস। তাহলে 3টা সেকশনই কমপ্লিট। একটা প্রবলেম আছে যে প্রত্যেকটা সেকশনের মধ্যে দেখেন এক্সট্রা কিছু আপনার প্যাডিং পড়ে গেছে, যেটা আমাদের কম্পিউটারও হয়েছিল। এই দেখেন এখানে ডাবল হয়ে গেছে, জাস্ট ওইটা আপনারা কি করবেন, 2 নম্বরের উপর থেকে বন্ধ করে দেবেন, বাস। 2 নম্বরে যাবেন, অ্যাডভান্সের মধ্যে টপে দেওয়া লাগবে না, কারণ অলরেডি আমার প্রথমটার বটমে দেওয়া আছে 40, যার কারণে এটা টপে আর দেওয়া লাগতেছে না, 0। তাহলে কি হবে দেখেন সব সিমিলার সাইজ হয়ে গেল। 3 নম্বরটার ক্ষেত্রে আমরা সেম করব, যেহেতু আমাদের এইখানে এই সেকশনের জন্য আমাদের 40 পিক্সেল প্যাডিং দেওয়া আছে, তাহলে এই 3 নম্বরটার যে প্যাডিংটা এটা রিমুভ করে দিলে সিমিলার সাইজ চলে আসবে। আচ্ছা, এখন আমরা 3 নম্বর সেকশনে যে ওটা জাস্ট প্যাডিংটা 0 করে দেব, দিয়ে আমরা সেভ করে দিই। এখন আমরা একটা আউটপুটটা দেখে আসি তো কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের প্রথম সেকশনের টাইটেল ছবি, তারপরে টাইটেলস টেক্সট ছবি, টাইটেল টেক্সট ছবি, 3টা সেকশনে দেখেন সমানভাবে চলে আসছে। আপনারা ইচ্ছা করলে এখানে দেখেন প্যাডিং একটু কম মনে হলে আপনারা বাড়াইতে পারেন, সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। অনেক ক্লায়েন্ট আরও গায়ে গায়ে চাই, ঠিক আছে, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড। অনেক ক্লায়েন্ট চাই যে আরও স্পেস হোক, তো সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনারা 3টা সমান করে দিন। আর এইখানে হচ্ছে আমাদের গ্যালারি পেজে মনে হয় ছোট্ট একটু কাজ আছে, গ্যালারির মধ্যে দেখি। আচ্ছা, যেহেতু এটা আমাদের বেসিক গ্যালারি, তো আমরা এখানে বেশি কিছু করব না। অ্যাডভান্সে যে আমরা দেখি তো এখানে মার্জিন প্যাডিং 0 করলাম, এটার হচ্ছে টপে বটম, মানে এটা সেকশন ওয়াইজ করতে গেলে আমাদের মানে এখান থেকে না করা যেতেও পারে, গ্যাপ দিলে হয়ে যাবে। এটা গ্যাপ, এই 3টা গায়ে গায়ে লেগে আছে, তো এটা জাস্ট গ্যাপটা চেঞ্জ করতে হবে। গ্যাপটা পাওয়া যেতে পারে মেনটার মধ্যে যেতে পারে, আবার দেখি আমরা চেঞ্জ করে কোথায় পাওয়া যায়। দেখি তো কলাম গ্যাপের মধ্যে আমরা জাস্ট কন্টেনার আর রো, কন্টেনার হচ্ছে আপনার উপরে আর রোটা হচ্ছে আপনার আড়ে। তাহলে হয়তো বা রো চেঞ্জ রো না কন্টেনার, আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না,
আমাদের এটা হয়তো বা এখানে সেটিংসের মধ্যে গেলাম, দেন স্টাইল বর্ডার রেডিয়াস। আচ্ছা, অ্যাডভান্সের মধ্যে মোবাইল ডিফল্ট উইথ, এখানে একটা গ্যাপ থাকতে পারে। ভাই স্টাইলে ওই যে ডিফল্টটা মানে কাস্টম করে দিলে হবে। স্টাইলে দেখেন ও গ্যাপটা। আচ্ছা, হ্যাঁ এই যে ভাই, হ্যাঁ এক্স্যাক্টলি স্টাইলের মধ্যে এখানে গ্যাপ তো দেওয়াই রয়েছে ডিফল্ট, এখানে কাস্টম একটা সাইজ দিয়ে দিলে এটা হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখান থেকে জাস্ট আমাদের 25 পিক্সেল করে দিলাম। এখন দেখেন আমাদের এই সেকশনটাও কমপ্লিট। তাহলে আমরা কি করলাম, মোবাইল ভার্সনটা কমপ্লিট করলাম, কম্পিউটার ভার্সনটাও কমপ্লিট করলাম। তাহলে আমরা একবারে ট্যাবলেটটাও কমপ্লিট করে আসি, যেহেতু ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট চায় কম্পিউটার ভার্সেস মোবাইল, কিন্তু কিছু ক্লায়েন্ট তো আপনার ট্যাবলেটও চাইবে, তাই না? তাহলে ট্যাবলেটের মধ্যে আমরা চলে যাই। ট্যাবলেট আর মোবাইলটা মূলত কাছাকাছি হয়। তাহলে ট্যাবলেটের মধ্যে দেখলাম যে আমাদের কী সমস্যা হচ্ছে। ট্যাবলেটের মধ্যে আমাদের একটা কাজ করে নিও, সেটা হচ্ছে প্রথমে হেডিং কমাতে হবে। এর সাইজটা আমরা একটু কমাই দিই। ট্যাবলেটের জন্য আমরা 35 রাখি। আচ্ছা, আর এটা ঠিক আছে, এটা কপি করে আমরা 3 জায়গায় জাস্ট কপি পেস্ট করে দেব। কপি পেস্ট স্টাইল, এখানে পেন আইকনের মধ্যে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, তাহলে 3 জায়গা হয়ে গেল। আচ্ছা, তাহলে 2 নম্বরটা রিপিট হচ্ছে, তাই না? 2 নম্বরটা আমরা ট্যাবলেট থেকে অফ করে দেবো, কারণ ট্যাবলেটে আমাদের মোবাইল ভার্সনের মতো লাগতেছে না। এটা আমরা ট্যাবলেট থেকেও বন্ধ করে দেব, তাহলে 1 2 3 তিনটাই ঠিক আছে। ওকে, এটার এখান থেকে পেস্ট স্টাইল। ওকে, ট্যাবলেটে বেশি কাজ নাই। ট্যাবলেট হচ্ছে আপনার জাস্ট মেন কন্টেনার ধরবেন, এটার যে লেফট রাইটে কিছু প্যাডিং দিবেন। যেমন আমরা টপে দিতে পারি হচ্ছে, এটা ইচ্ছা করলে আপনারা চাবি তালা অন করে সব পাশে দিতে পারেন, কিন্তু সব পাশে দিলে অনেক সময় ক্লায়েন্ট উপর দিকে একটু বেশি যায়, সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু কাস্টম করাই লাগবে। তো আমরা 25 পিক্সেল করে দিয়ে আমরা উপরে আর একটু বাড়াই দিই। উপরে হচ্ছে আপনার 30 35 আর ডাউনে হচ্ছে আপনার 35। বাস হয়ে গেল। এটা মূলত দেখতে এখন ভালোই লাগতেছে। এখন এই সেকশনটা আমরা জাস্ট কপি করব, এই স্টাইলটা, পরেরগুলো জাস্ট কপি পেস্টের কাজ। পেস্ট স্টাইল করলে চলে আসবে। উপরের প্যাডিংটা 0 করে দিবেন, যেহেতু আমাদের এখানে দেওয়াই রয়েছে। 4 নম্বরটার ক্ষেত্রে যাবেন এখানে, 3 নম্বরটা এখানে পেস্ট স্টাইল অ্যাডভান্স, পেস্ট স্টাইলের মধ্যে অ্যাডভান্স টপে 0। তাহলে আপনারা দেখতে পারবেন যে 3টা সেকশনে কিন্তু ট্যাবলেটেও আমাদের সমানভাবে রেসপন্সিভনেসে চলে আসছে। গ্যালারিটাও কিন্তু ঠিক আছে, গ্যালারিতে এক্সট্রা করে কিছু করা লাগবে না। তাহলে 3টা সেকশন গেল। আচ্ছা, আমাদের উপরে সেকশনটা একবারে ঠিক করে আসি আমরা। ট্যাবলেটের জন্য যেহেতু আমরা ডিজাইনটা করছিলাম না, এই জন্য আমাদের ডিজাইনটা বড় হয়ে গেছে, এটাও আমরা 70 পিক্সেল করে দিই। আর ট্যাবলেটের জন্য অনেক বড় জায়গা হয়ে গেছে, এটা আমরা, এটার হাইট যেটা রয়েছে এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এটা সেভ করে দিলাম। ওকে, এখান থেকে স্ট্রাকচার মেন কন্টেনার মধ্যে একটা ভিএইচ, এখানে ভিএইচ মানে হচ্ছে হাইট। এটা ট্যাবলেটের জন্য একটু কমাইতে পারেন। ট্যাবলেটের জন্য আপনারা 60 পিক্সেল দিলে একটু ভালো লাগতেছে। আর এটার লেখা দেখেন যে উপরে জায়গা কম, নিচের জায়গায় বেশি। এটা জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার যদি দেওয়া থাকে তাহলে, আচ্ছা সেন্টার তো দেওয়াই রয়েছে, এখন একটা কাজ করতে হবে, এটার সাইজটা আমরা একটু কমাই আসি। হয়তো বা জায়গা ঠিক আছে, আমার এখানে ভুল দেখাইতেও পারে। ওকে, পাবলিশ করলাম। তাহলে আমাদের সাধারণত এই লেখাটা যদি আপনাদের মনে হয় যে এটা সেন্টারে নাই, না না, এটা এখান থেকে যেহেতু উঠছে মানে উপরে সিমিলার জায়গা রয়েছে, এটা হচ্ছে শো করতেছে না, যেহেতু আমাদের স্ট্রাকচারের মধ্যে অ্যাডভান্সের মধ্যে গেলাম। আচ্ছা ঠিক আছে, এটার হচ্ছে একটা মার্জিন পড়ে গেছিলো মাইনাস, এটা আমরা 0 করে দেবো। দেখছেন, এগুলো খেয়াল করতে হবে। 0 করে দিলে আপনাদের উপরে একটা -88 পিক্সেলের মার্জিন আমরা কোথায় যেন দিয়েছিলাম, ওইটা আমাদের এখানে চলে আসছে, ওটা আমরা 0 করে দিলাম। এখন জাস্ট আমরা মেন কন্টেনারের লেআউটটা আর একটু ছোট করে দিই, তাহলে আমাদের 50 রাখি। ওকে, তাহলে আমাদের কি হলো, ট্যাবলেট ভার্সনও কিন্তু এখন ভালো দেখা যাচ্ছে। দেখেন ট্যাবলেটটাও সুন্দর দেখা যাচ্ছে। একটা সেকশন এলাম, এই 2 নম্বরটা, 3 নম্বরটা, আর একটা গ্যালারি ফুটার। মোবাইলে চলে যায়, মোবাইলেও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মোবাইলেও সুন্দর দেখা যাচ্ছে। এবং আমরা যদি আপনার ডেস্কটপে চলে যাই, আমাদের ডেস্কটপ ভার্সনটাও সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, ওই যে মার্জিনটা এই যে চলে আসছে, ওটা হচ্ছে 88। এটা মনে হয় আপনার ক্যাশ পাইতে পারে, ওইটা আমরা একটু ইনকগনিটো মোডে দেখি।
নর্মালি এই সমস্যাটা চলে আসে না, তারপরেও এখন এখানে কম্পিউটার ভার্সনটা ঠিকই দেখাচ্ছে, আমরা এখান থেকে মোবাইলে দেখলেও ঠিক আছে। ওকে, মোবাইল ভার্সন, আচ্ছা মোবাইল ভার্সনের ক্ষেত্রে মনে হয় এটা সরে আসছে, একটু চেক করে আসি। এইটা হচ্ছে একটা করণিক বাগ চলে আসছে, এটা নর্মালি আসার কথা ছিল না, এটা করণিক বাগ। এটা আমরা কম্পিউটার ভার্সনে, এটা হেডার, এটা হচ্ছে ট্যাবলেট ভার্সনে ঠিকই আছে, পিসি ভার্সনে এটা জাস্ট বাগ চলে আসছে, এটা আমরা পরে আবার দেখবো, সলিউশন করে নেবো। সজল ভাই, ট্যাবলেট আর মোবাইল ভার্সনের মেনুগুলো তো কিছুই দেখি না, টপ মেনুগুলো ওগুলো কি আছে? হ্যাঁ, মোবাইল আর ট্যাবলেট এই দুইটাই হচ্ছে আপনার মেনু বার আছে, এটা হচ্ছে আপনি ব্রাউজ করলে চলে আসবে। তারপরে হচ্ছে আমরা এক্সট্রা একটা চেক দিয়ে আসছি, যেটা আপনি বললেন, আমরা দেখে আসছি, আমরা এই ওয়েবসাইটের মধ্যে হেডার চলে যাবে, হেডারের মধ্যে যে আমরা ওই বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। আমাদের এই যে 3টা সেকশন ডিজাইন করলাম, এই 3টা সেকশনের মার্জিন, প্যাডিং, যাবতীয় সব কিছু মোবাইল উইথ ট্যাবলেট, এই সব কিছু কি বুঝতে পারছেন? কোথায় কারো কোনো সমস্যা আছে? না, ঠিক আছে। রাসেল ভাই বুঝতে পারছেন? রাসেল ভাই? ভাই বুঝছি। আচ্ছা, ভাইয়ের কি অবস্থা? আলমিন ভাই বুঝতে পারছেন সব কিছু? ভাই মনে হয় একটু সাইডে আছে। আচ্ছা, তো আমরা এই বিষয়ে না আবার, যেহেতু আমাদের রেকর্ড সব কিছু দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে আবার দেখতে পারবেন। তাহলে আমরা ডিজাইনের পার্টটা এখানে ক্লোজ করলাম, আমরা এটা সেভ করে দিয়েছি, এটা আমাদের কাটা। আমরা হেডার পার্টটা দেখে আসি। আচ্ছা, হেডারে হচ্ছে মোবাইলে গেলাম, মোবাইলে হচ্ছে আপনার মেনলি কি থাকবে, এখানে যেহেতু আমাদের ট্রান্সপারেন্ট করে এই জন্য দেখতে পারতেছেন না, এটা আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে দেখবেন যে এখানে কিছু না কিছু একটা রাখা আছে। যেহেতু আমাদের ট্রান্সপারেন্ট লোগো এবং মেনু বারটা একদম হেডার আসবে, এই জন্য আমাদের দেওয়া আছে এটা। এটা হচ্ছে আমাদের মোবাইলের ডিজাইন, এটা হচ্ছে আমাদের ডেস্কটপের ডিজাইন। ডেস্কটপে আসবে এইভাবে মেনু বার। ট্যাবলেটের জন্য, আচ্ছা ট্যাবলেটের জন্য এখানে মোবাইল, আর এটা হচ্ছে ট্যাবলেট। দেখি তো ট্যাবলেটের জন্য কি অবস্থা। হ্যাঁ এক্স্যাক্টলি, ট্যাবলেটের জন্য এই ডিজাইনটা আমাদের এনাবল করে দিতে হবে। যেটা মোবাইলের জন্য করছি সেমটাই আপনার ট্যাবলেটের জন্য। এটা হয়তো বা ট্যাবলেটের যে রেসপন্সিভটা বন্ধ করা আছে, এটা ট্যাবলেটেরটা এটা অন করে দিলাম, ঠিক আছে আমাদের। আপনার বাম পাশের লোগো এবং ডান পাশের টুগল, এই টুগলটা ট্যাবলেটও হবে মোবাইলও হবে, কিন্তু ডেস্কটপ হবে না, ডেস্কটপটা হাইড করা থাক। ট্যাবলেটের জন্য আমাদের এই সেম ডিজাইনটা দেখেন ট্যাবলেটে এখন চলে আসছে হেডার, এবং ট্যাবলেটেও সিমিলার ট্রান্সপারেন্ট। এবার ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ট্রান্সপারেন্টটা বন্ধ করে দিলাম, দিলে সেভ করলে এটা হচ্ছে আপনার ট্যাবলেটে ভালো দেখা যাবে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা এখান থেকে হেডারের ট্যাবলেট ঠিক করলাম, এখান থেকে হচ্ছে সেকশনে যত মার্জিন প্যাডিং করলাম, এই সব কিছু তো বুঝতে পারছেন তাই না? হ্যাঁ ভাই। যেহেতু আমরা গতদিনও এক প্রকার আমরা সিমিলার টাইপের ক্লাস করছিলাম, তারপরে আজকে যেহেতু আমরা মডেল ধরে কাজ করতেছি, আজকে থেকে আমরা অফিসিয়ালি শুরু করলাম। তো আপনাদের পরবর্তী টাস্ক হচ্ছে, আপনাদের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে যাবেন, যে আমাদের এই সেকশনটা, ওই সেকশনটা 3টা সেকশন সহ আপনাদের এই যে হেডার, মিড সেকশন, 3টা সেকশন এবং ফুটার, অনেক কিছু আপনাদের করা আছে, আপনারা রিপিট করবেন, কিন্তু মার্জিন প্যাডিংগুলো আপনারা সম্পূর্ণ কারেক্ট করে আমাকে দেখাবেন কালকে। ঠিক আছে ভাই। চ্যাট বক্সে দেখেন আপনারা সাইডে লিঙ্ক দেওয়া আছে, রেফারেন্স সাইট, ওখান থেকে আপনারা ছবি নিতে পারেন। দেখতে পারবো না কি সাইটে? না জাস্ট লিংক? হ্যাঁ পারবেন, এটা হচ্ছে আপনার লাইভ সার্ভার। আপনাদের আরেকটা জিনিস দেখা, এটা তো সাইট, আপনি চাচ্ছেন কি যে আমি যেভাবে করছি আপনার যে ইমেজটা আপনি নেবেন, তো এখান থেকে আপনি ইন্সপেক্ট থেকে ইমেজটা ডাইরেক্ট নিতে পারবেন। এই ইমেজটা দেখেন এখানেই আছে, হ্যাঁ এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে গেলে এর মধ্যে কোনো না কোনো থেকে একটা ইমেজটা দেওয়া রয়েছে। আর আরেকটা কাজ করতে পারেন, ইমেজ যে এক্সট্রাক্টর রয়েছে, এক্সট্রাক্টর ওইটা তো আপনি নিতে পারেন, সমস্যা নাই। সমস্যা নেই, আরেকটা ইমেজ নিলাম। আপনারা আলাদা করে ইমেজ করে করেন, সমস্যা নেই। এটা তো নিতে হবে তার কোনো কথা না, আপনারা আলাদা করে ইমেজ করে নিন, তাহলে ওইটা হচ্ছে আপনাদের। আমি ফেসবুকে আপনার ছবি নিয়ে নেব।
আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা ক্লোজ করব। তাহলে সবাই তো বুঝতে পারছেন, আপনাদের টাস্ক সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, যেহেতু আমরা আজকে হচ্ছে আমরা কি করলাম, একটা থিমের ডিজাইনই করে ফেলছি। বাট হ্যাঁ, তো কাস্টমাইজেশন পারমানেন্ট এটা হয়ে গেছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড কাস্টমাইজেশন এটা নেক্সটে আমরা করতেছি। আমরা আগে 5 পেজ ডিজাইনটা কমপ্লিট করে আসি, তারপর হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাবো হচ্ছে থিমের মধ্যে। যে আপনার দেখা যাচ্ছে 15-20টা থিম আমি আপনাদেরকে ইনস্টল করব, ডেমো ইম্পোর্ট করব, সেটা কাস্টমাইজেশন করব, পুরো থিমের কাজের মধ্যে চলে যাবে। কিন্তু থিমের কাজের মধ্যে যাওয়ার আগে আমাকে হচ্ছে এনশিওর করতে হবে যে আপনাদের মার্জিন প্যাডিং জনিত কোনো সমস্যা যেন না থাকে। মানে এই যে মার্জিন প্যাডিং দেওয়া, গ্যাপ দেওয়া, এই ছোটো ছোটো কাজ কিন্তু অনেক বড় ম্যাটার করে আপনার যখন বড় সাইডে কাজ করা হয়। এটা আপনারা অলওয়েজ ঠিক রাখবেন ভাই, বুঝতে পারছেন? মার্জিন প্যাডিং ঠিক রাখতে পারলে আপনাদের কাজ অনেক কমে যাবে। এইটা যত ঘোলাবেন তত দেখবেন যে আপনার একটা ভুল গেলে, মানে কি একটা আপনি ভুল করছেন, কপি করে সব জায়গায় দিয়ে দিয়েছেন, এইটা সমাধান করতে গেলে আপনার A to Z সব কিছু আবার ঠিক করতে হবে। যার কারণে এটা আপনার যেভাবে দেখালাম এইভাবে করে আপনারা করেন। মোটামুটি আমরা যে কাজগুলো এখনও অবধি করছি সব এই রুলস ফলো করে আমরা করি, তো আপনারা এটা ফলো করতে পারেন। তাহলে আজকের ক্লাসটা আমরা অফ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কালকে হচ্ছে আপনাদের যে কাজটা আজকে দেখালাম, যে প্র্যাকটিক্যালটা দিলাম, এটা কালকে আমি দেখবো সবার সাইডে, যে সবার কাছ থেকে আমি ওটা দেখবো যে সবাই ঠিকঠাক করছে কিনা। তারপর হচ্ছে আমরা নেক্সট থেকে আমরা থিমে চলে যাবো ডাইরেক্টলি। ওকে, তাহলে সামাদ ভাই একটু বেশি করে মনোযোগ দেন, যেহেতু হচ্ছে আপনি আগে গ্যাপ আছে, সেহেতু আপনি একটু বেশি করে দেন। আর মুক্তার ভাই, রাসেল ভাইয়ের আজকে ক্লাসটা জাস্ট রিভিশন হলো, তারপরেও ভাই আপনারাও প্র্যাকটিস করেন, কারণ এই কাজগুলো কিন্তু আমরা বারবার রিপিট করি। আমি যে এখন লাইভ কাজগুলো করি সব কিছু কিন্তু এইটাই রিপিট করি, আমাদের কিন্তু এক্সট্রা কোনো নতুন কাজ করা লাগে না, বুঝতে পারছেন? যে আপনাদের, কারণ যত সাইট আমরা তৈরি করছি ভাই এ পর্যন্ত সব দেখবেন যে ওই সিমিলারই ফাংশনালিটি। এই দেখেন, এই যে সাইটের যে আপনার, এই দেখেন, এই আপনাদের যদি আমি এখন বলি যে এই সেকশনটা আপনারা তৈরি করতে পারবেন না আপনি, এখানে দেখেন আপনারা, এখানে উপরে দেওয়া আছে, আপনার যদি এখানে 50 থাকে, নিচেও দেখেন 50। এটা হচ্ছে বক্স উইথ, এখানে একটা টেক্সট নেবেন, এখানে একটা লেখা নেবেন, এখানে একটা বাটন দেওয়া আছে, আমরা বাটন দিতে পারতাম। আচ্ছা, আর বাম পাশে ডাল ছবি, জাস্ট এতটুকুই। এই কাজগুলো হচ্ছে আমি আপনাদের কাস্টম ডিজাইন করে দেখাবো। আপাতত হচ্ছে আমরা প্যাডিং মার্জিনটাকে ক্লোজ করে নিই, তারপর হচ্ছে আমরা সব সেকশন দেখাবো আপনাদের আস্তে আস্তে। ওকে ভাই, তাহলে আজকের মতো আমরা বিদায় নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ক্লাসের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকে আমরা ক্লাসটা ক্লোজ করে দিই।